স্যার লাইভে চলে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের চতুর্থ ওয়েবিনার ক্যাব ভোক্তা কণ্ঠ যৌথভাবে আয়োজন করছে এবং আজকের পর্বের মূল বিষয় হচ্ছে ভোক্তা অধিকার সুরক্ষায় ক্যাব। এই অনুষ্ঠানে আজকে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক মলয় ভৌমিক, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক এম শামসুল আলম, রাজিকুজ্জামান রতন এবং মোসামিয়া সহ আমাদের বিভিন্ন বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায় থেকে আগত প্রতিনিধিবৃন্দ, একইভাবে মিডিয়া থেকে অনেক অনেক ধরনের কর্মকর্তাবৃন্দ এবং মিডিয়া কর্মী যারা বর্তমান সময়ের ভোক্তাদের সপক্ষে কাজ করছেন, তাদের একটা বড় ধরনের উপস্থিতি রয়েছে আমাদের আজকের ওয়েবিনারে। আর অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন যথারীতি ক্যাবের সভাপতি এবং আজকের এই ওয়েবিনারে সভাপতিত্ব করবেন জনাব গোলাম রহমান স্যার। আমি গোলাম রহমান স্যারের অনুমতিক্রমে আজকের ওয়েবিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করার জন্য ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি ক্যাব ভোক্তা কণ্ঠ ওয়েবিনার সিরিজ 4-এর চূড়ান্ত পর্বে। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। শুভ সকাল এবং ধন্যবাদ ভোক্তা কণ্ঠ এবং ক্যাবকে আজকের এই আয়োজনের জন্য। আজকের আয়োজনের মূল প্রতিপাদ্য ভোক্তা অধিকার সুরক্ষায় ক্যাব। এখানে আমি ভোক্তা অধিকার সুরক্ষায় মূলত আইনগতভাবে কি কি বিষয়ে ক্যাব কাজ করে যাচ্ছে সেই বিষয়গুলোর দিকে এমফাসিস দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন যে ক্যাব 1978 সনে একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে এবং তারপর থেকে নাগরিকদের অধিকার সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রাজনৈতিক পট পরিবর্তন এবং নানা সময়ের অর্থনৈতিক অভিজ্ঞতায় জর্জরিত নাগরিকদের অধিকার রক্ষায় যে রাজনৈতিক ও সামাজিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠার কথা ছিল, তা গড়ে না ওঠার কারণে ক্যাবের ভূমিকা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন হলেও কার্যত অনেক ক্ষেত্রেই সেই শূন্যতা পূরণ করে চলেছে বলা যায়। বিগত এক দশকে ক্যাবের ভূমিকা পর্যালোচনা করলে দেখা যায় আইনের অধীনে সৃষ্ট প্রতিষ্ঠানগুলো যেখানে প্রতিনিয়ত তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে এবং আইনের উদ্দেশ্য ভুলুণ্ঠিত হচ্ছে, সেখানে ক্যাব ঢাল হয়ে নাগরিকদের স্বার্থ রক্ষার চেষ্টা করে চলেছে। ক্যাব ক্রমে এর কার্যপরিধি বিস্তৃত হয়ে শিক্ষা অধিকার, আইন সংস্কার, বিদ্যুৎ ও জ্বালানি খাত পর্যবেক্ষণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ সহ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। ক্যাবের কিছু সাম্প্রতিক কাজের উদাহরণ দেওয়া যাক। 2009 সনে আপনারা জানেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন হয়েছে এবং সেই আইনের উদ্দেশ্য পূরণকল্পে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও 80 ধারাতে যে বিধি প্রণয়ন করার ক্ষমতা দেওয়া হয়েছে সেটি কিন্তু করা হয়নি। এই না করার ফলে অধিকাংশ ক্ষেত্রেই ভোক্তা অধিকার সংরক্ষণ বাধাগ্রস্ত হতে থাকে। এরকম একটি পরিস্থিতিতে ক্যাবের পক্ষ থেকে একাধিকবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিকট আবেদন করার পরও দীর্ঘ সময় পর্যন্ত বিধি প্রণয়নের কোন রকম উদ্যোগ নিতে দেখা যায়নি। একইভাবে 81 ধারায় যে প্রবিধিমালা প্রণয়নের ক্ষমতা দেওয়া আছে সেটিও কিন্তু এখনো পর্যন্ত আমরা বাস্তবায়ন হতে দেখিনি। এরকম একটি পরিস্থিতিতে দেখা গেল যে 70 ধারায় যে প্রশাসনিক ক্ষমতা ব্যবহারের সুনির্দিষ্ট ক্ষমতা দেওয়া আছে সেটি ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে কিছু ব্যবস্থা নেয়ার পরিপ্রেক্ষিতে দেখা গেল বাংলা লিংক এবং রবি আজিয়াটা নামের দুটো কোম্পানি, যারা মোবাইল ফোনের কোম্পানি, তারা এই বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে শাস্তি দেওয়ার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে দুটো রিট মামলা দায়ের করে। রিট মামলার একটি নম্বর হলো যেটি বাংলা লিংক করেছে সেটি 11,921/2017 এবং রবি আজিয়াটা করে হচ্ছে 6,895/2017। এই দুটি রিট মামলায় নিষেধাজ্ঞা জারি করার ফলে উচ্চ আদালত থেকে এই 70 ধারার অধীনে কোন রকমের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা আর সম্ভব হয়নি 2017-র পর থেকে। এই মামলা দুটি চলমান থাকার কারণে ক্যাবের কাছে কিন্তু অভিযোগের কোনো কমতি হচ্ছিল না, প্রতি মাসেই সেই অভিযোগের পাহাড় জমছিল। এমন একটি অবস্থায় যখন অধিদপ্তর কিংবা মন্ত্রণালয় যখন কোনো ব্যবস্থা নিচ্ছে না, তখন ক্যাব নিজে উদ্যোগী হয়ে সেখানে পক্ষভুক্ত হয় এবং 19 সনের গোড়ার দিক থেকে পক্ষভুক্ত হওয়ার পর থেকে সেই মামলা চূড়ান্ত শুনানিতে কিভাবে নিয়ে আসা সম্ভব হয় এবং কিভাবে ব্যাপারটাকে এক্সপিডাইট করা যায় সেই নিয়ে কিন্তু কাজ করছে। বর্তমানে মামলা দুটি এমন একটি পর্যায়ে আছে যেটি খুব সম্ভবত যদি স্বাভাবিক নিয়মে কোর্ট চালানো সম্ভব হয় তাহলে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই মামলা দুটি নিষ্পত্তি করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। ফলে একটা বড় রকমের বাধা দূর হবে।
ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি কমিটি গঠন করে এবং এই কমিটিতে ক্যাবের প্রতিনিধি হিসেবে ডক্টর শামসুল আলম এবং আইনজীবী হিসেবে আমাকে অন্তর্ভুক্ত করা হয় এবং আমরা সম্মিলিতভাবে কাজ করে একটি পূর্ণাঙ্গ বিধি জমা দিয়েছিলাম তাদের কাছে এবং সেই বিধিটি যথাসময়ে পাশ না করে তারা কেবলমাত্র ৭০ ধারার প্রয়োগটাকে নিশ্চিত করার জন্য একটি সংক্ষিপ্ত বিধি গেজেট আকারে প্রকাশ করে, যা ৪ নভেম্বর ২০২০-এ গেজেট আকারে প্রকাশ হয়। ২০০৯ সনের আপনার ভোক্তা অধিকার আইন যেটা আছে সেটা ২ ধারাতে দেখবেন ভোক্তা কে হবেন তার একটা বিস্তারিত সংজ্ঞা দেওয়া আছে। সেই সংজ্ঞাতে কেবল পণ্য ক্রেতাকে ভোক্তা বলা হয়নি, বরং মূল্যের বিনিময়ে সেবা গ্রহীতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনে বর্ণিত এই সংজ্ঞার যথার্থ প্রয়োগ দেখা যাবে ক্যাবের বিভিন্ন কাজের মধ্যে। কেবল পণ্য ক্রয় ও ভোগ করার অধিকার নিশ্চিত করার মধ্যে আটকে না থেকে ক্যাব সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার জন্যও বিভিন্ন সময়ে নানাবিধ সামাজিক ও আইনি পদক্ষেপ নিয়েছে। সেবা গ্রহীতা হিসেবে ভোক্তা অধিকার নিশ্চিতের জন্য ক্যাব ২০১৯ সনে উচ্চ আদালতে দুটি ব্যতিক্রমধর্মী রিট মামলা দায়ের করে। একটিতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ্য বই ছাপানোর জন্য নিম্নমানের কাগজ সরবরাহ করার অভিযোগে সরকার কর্তৃক নির্ধারিত মানের কাগজ ছাপানোর জন্য ব্যবহারের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। সেই রিটের নাম্বার হলো ১১,৮২০/২০১৯ এবং অপর একটি রিট মামলা যেটি ১১,৮১৯/২০১৯। এই মামলাটিতে ক্যাবের পক্ষ থেকে মামলা করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসি কিংবা সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকার কারণে শিক্ষার মান যে নিয়ন্ত্রণ হচ্ছে না সেটিকে চ্যালেঞ্জ করে মামলা করা হয় এবং এখানে সরাসরি সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়। মামলা দুটিও এখন চূড়ান্ত শুনানির পর্যায়ে রয়েছে। জ্বালানি খাত নিয়ে আপনারা জানেন যে ক্যাবের দীর্ঘ সময়ের কাজ আছে এবং মৌলিক অনেক কাজ আছে যেগুলো ইতিপূর্বে অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে আসলে সেভাবে করা হয়নি। জ্বালানি খাতে শৃঙ্খলা না থাকলে যেটা হয় ভোক্তা নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে, জীবনযাত্রার সার্বিক ব্যয় বৃদ্ধি পেলে নানামুখী সংকট তৈরি হয়। এসব ক্ষেত্রে ক্যাব যে ভূমিকাগুলো নিয়েছে তার মধ্যে অন্যতম কয়েকটি আমি এখানে উল্লেখ করছি। এখন আপনারা জানেন যে ২০০৩ সনে যে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জ্বালানি খাত নিয়ন্ত্রণের জন্য এনার্জি রেগুলেটরি অ্যাক্ট প্রণয়ন করা হয়। এই আইনের ২২ এবং ৩৪ ধারায় জ্বালানির মূল্য নির্ধারণের জন্য বিআরসি কে একক ক্ষমতা দেওয়া হয়। অথচ আপনারা দেখবেন বিদ্যুৎ, গ্যাস, পেট্রোলিয়ামের মূল্য নির্ধারণ ও বাজার নিয়ন্ত্রণে বিআরসি যথাসময়ে ভোক্তা অধিকার সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। উপরন্তু লাইসেন্সিদের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় গৃহীত নানা পদক্ষেপের বিরুদ্ধে ক্যাব সরাসরি যুক্ত থেকে প্রতিবাদ করেছে, কর্মপন্থা নির্ধারণে যৌক্তিক পরামর্শ দিয়েছে এবং ক্ষেত্র বিশেষে আদালতের শরণাপন্ন হয়েছে। উদাহরণস্বরূপ ২০১৬ সনে ক্যাব উচ্চ আদালতে গণশুনানির মাধ্যমে এলপিজির মূল্য নির্ধারণের জন্য বিআরসির প্রতি নির্দেশনা চেয়ে রিট দায়ের করে। উক্ত মামলায় পক্ষগণের প্রতি রুল জারি হওয়ার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বিআরসি এলপিজির মূল্য নির্ধারণের উদ্যোগ না নেওয়ায় ২০১৯ সনে অপর একটি দরখাস্ত দাখিল করলে মহামান্য আদালত তা মঞ্জুর করে পরবর্তী ১ মাসের মধ্যে মূল্য নির্ধারণ করে আদালতকে অবহিত করার নির্দেশ প্রদান করেন। উক্ত আদেশ যথাসময়ে প্রতিপালন না হওয়ার কারণে উচ্চ আদালতের আদেশ অবমাননার অভিযোগ এনে ক্যাব অপর একটি দরখাস্ত দাখিল করলে বিআরসি তড়িঘড়ি করে বিগত ১৪ জানুয়ারি ২০২১ গণশুনানি করে এলপিজির মূল্য পুনর্নির্ধারণ করে এবং ১২ এপ্রিল ২০২১ সংশ্লিষ্ট আদেশ প্রচার করে। ২০০৯ সনে বিআরসি সর্বশেষ এলপিজির মূল্য নির্ধারণ করেছিল এবং খুবই অসঙ্গত কারণে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও মূল্য পুনর্নির্ধারণ করা থেকে বিরত থাকে। আপনারা জানেন ১২ এপ্রিল ২০২১ এর পরে বিআরসি পরবর্তীতে সৌদি আরামকো কর্তৃক নির্ধারিত মূল্যের সাথে সামঞ্জস্য রেখে পুনরায় ২৯ এপ্রিল ২০২১ এবং ৩১ মে ২০২১ এলপিজির মূল্য নির্ধারণ করে। বিআরসি কর্তৃক নির্ধারিত মূল্যে লাইসেন্সিরা কখনোই কিন্তু এলপিজি বিক্রয় করেননি। এটি বিআরসির জানা থাকা সত্ত্বেও তাদের আদেশ বাস্তবায়নের জন্য কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। অথচ বিআরসি আইনে আদেশ অমান্য করার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা দায়ের করার এখতিয়ারও দেয়া আছে। কিন্তু বিআরসি বরাবরই নীরব থাকার নীতি গ্রহণ করেছে এবং ভোক্তাদের বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে। আইনি কর্তৃত্ব বজায় রাখার ক্ষেত্রে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গড়ে তোলার পেছনে যে উদ্দেশ্য থাকে তা বিআরসির আচরণে ব্যাহত হয়েছে বিগত বছরগুলোতে। ক্যাব এসব আইনি বিধান উল্লেখ করে বিআরসি কে তাদের ক্ষমতা প্রয়োগ করার অনুরোধ করলেও কোনো ফল হয়নি। অবশ্য বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষমতা থাকলেও
তা জনগণের সুরক্ষার জন্য ব্যবহার না করা কিংবা পক্ষান্তরে যেটা হয় ক্ষমতা বহির্ভূত ক্ষমতা ব্যবহার করে জনগণকে হয়রানি করা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনিক ক্ষমতা ব্যবহার না করার কারণে প্রতিকার প্রার্থীদের অনাবশ্যক আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। যে কাজটি প্রশাসনিক পর্যায়ে নিষ্পত্তি হওয়ার কথা ছিল সেটি এখন আদালতে নিয়ে গিয়ে নিষ্পত্তি করতে হচ্ছে বিধায় আদালতে মামলার জট বাড়ছে। তবে মামলা বৃদ্ধি পাওয়ার জন্য বরাবরই প্রতিকার প্রার্থীদের দোষারোপ করার একটি প্রবণতা দেখা যায়। জনগণের করের টাকায় আইন করে যেসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয় সেসব প্রতিষ্ঠানের আইনগত এবং নৈতিক দায় আছে জনগণের প্রতি, এই কথাটি ক্যাব বারে বারে স্মরণ করে দেওয়ার কাজ করে যাচ্ছে। জনস্বার্থ রক্ষায় ক্যাবের নিরলস ভূমিকার কারণে এমন সব প্রশ্ন উত্থাপন করা হয়েছে যা বাংলাদেশের আইনি কাঠামোয় কোনোভাবেই তোলা যেত না। ক্যাব সরাসরি প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং ব্যর্থ হলে পরে আদালতেও একই প্রশ্ন তুলেছে। যেমন ধরুন, গ্যাসের মূল্য নির্ধারণ সংক্রান্ত বিআরসির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যাব উচ্চ আদালতে রিট মামলা দায়ের করে যৌক্তিকভাবে দেখিয়েছে যে গ্যাসের মূল্য পুনর্নির্ধারণের পূর্বে ইতিপূর্বে ভোক্তাদের নিকট থেকে অর্থ নিয়ে যে গ্যাস নিরাপত্তা তহবিল গঠন করেছে সেখানে যা অর্থ আছে এবং 1991 সন থেকে উৎস থেকে আমদানিকৃত গ্যাসের উপর স্ট্যান্ডার্ড ট্যাক্স আরোপ না করার নির্দেশনা থাকলেও পেট্রোবাংলা সহ অন্যান্য লাইসেন্সিরা ভোক্তাদের কাছ থেকে যে অর্থ আদায় করেছে তা সমন্বয় করলে গ্যাসের মূল্য বৃদ্ধির পরিবর্তে মূল্য কমাতে হবে। বলা বাহুল্য যে তেলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিআরসি 2017 সনে সমন্বয় করেছিল। গ্যাসের মূল্য নির্ধারণ সংক্রান্ত মামলায়, যার রিট পিটিশন নম্বর 397/2019, ক্যাব তথ্যের ভিত্তিতে দাবি করে যে পেট্রোবাংলা 1991 সন থেকে প্রায় 5,000 কোটি টাকার কোনো হিসেব দিতে পারেনি। দুদক এ বিষয়ে তদন্ত করলেও পরে কিন্তু আর আগায়নি। উক্ত মামলায় পেট্রোবাংলা হলফনামা দিয়ে স্বীকার করেছে যে তাদের কাছে 1991 সন থেকে প্রায় 70,000 কোটি টাকার কোনো হিসেব নেই। উল্লেখ্য যে ক্যাব যেসব অভিযোগ এই মামলায় উত্থাপন করেছে তা মূলত দুদকের তোলার কথা ছিল, অথচ এত বড় আর্থিক দুর্নীতির পরও তাদের কার্যকর কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। ভোক্তাদের অধিকার সুরক্ষায় ক্যাব এসব প্রশ্ন তোলা জরুরি মনে করেছে। প্রশ্ন তোলার অভ্যাস জারি না রাখলে সমাধান হয়তো কখনোই আসবে না। ক্যাবের চরম বিরোধিতার কারণে আইনের মৌলিক পরিবর্তন করার নজিরও আছে। তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত রিট মামলায় ক্যাব দাবি করে যে বিআরসি আইন 2003-এর বিধান অনুযায়ী বিআরসি বছরে কেবল একবার জ্বালানির মূল্য পুনর্নির্ধারণ করতে পারবে। তেলের মূল্য বৃদ্ধির মামলায় উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে মূল্য বৃদ্ধি স্থগিত করলে বিআরসি আপিল বিভাগে আপিল দায়ের করে, কিন্তু আপিল বিভাগ উক্ত আদেশের বিরুদ্ধে হস্তক্ষেপ করেনি। এমত অবস্থায় 2020 ইংরেজি সনে বিআরসি ও মন্ত্রণালয়ের উদ্যোগে বিআরসি আইনের উক্ত ধারা সংশোধন করে একাধিকবার বছরে যেন মূল্য পুনর্নির্ধারণ করতে পারে সেরকমের বিধান সংযুক্ত করে। বিআরসি যুক্তি দেয় যে এতে করে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে স্থানীয় বাজারে জ্বালানির মূল্য নির্ধারণ করা যাবে। বিআরসির এই যুক্তিকে যদি সত্য হিসেবে ধরে নিই তাহলেও দেখা যাবে এটি কার্যত ভোক্তাদের কোনো উপকারে আসছে না। উদাহরণস্বরূপ, বিআরসি কর্তৃক বিগত 8ই জুন 2021 ইংরেজি তারিখে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিটির দিকে আমি আপনাদের একটু নজর দিতে বলবো। বিআরসি 12 এপ্রিল 2021, 29 এপ্রিল 2021 এবং সর্বশেষ 31 মে 2021 তারিখে সৌদি আরামকোর মূল্যের সাথে সমন্বয় করে এলপিজির যে মূল্য নির্ধারণ করে লাইসেন্সিরা তা কখনোই মানেননি। উপরন্তু তাদের আবেদনের প্রেক্ষিতে 12 এপ্রিল 2021 ইংরেজি তারিখে প্রদত্ত আবেদনের পুনর্মূল্যায়নের জন্য আগামী 7 এবং 8ই জুলাই 2021-এ গণশুনানির দিন ধার্য করেছে, যা বেআইনি এবং ভোক্তা স্বার্থ বিরোধী। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে আদেশের কোনো অস্তিত্ব নেই, সেই আদেশ পুনর্মূল্যায়নের কোনো সুযোগই নেই। কারণ 12 এপ্রিলের পরে পরবর্তীতে 29 এপ্রিল এবং 31 মে আরো দুটি আদেশ এখানে তারা পাশ করেছেন। ক্যাব কর্তৃক আইনি পদক্ষেপের তালিকা আসলে অনেক দীর্ঘ এবং সকল ক্ষেত্রেই ভোক্তা অধিকার সংরক্ষণের বিষয়কে ক্যাব প্রাধান্য দিয়েছে। উপরের আলোচনা থেকে একটা বিষয় খুবই পরিষ্কার যে আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানগুলো ভোক্তা অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এর কারণ খুঁজতে গিয়ে ক্যাবের সামনে এসছে যে অন্য একটি বহুল উপেক্ষিত আইনি ধারণা, অর্থাৎ স্বার্থের সংখ্যা, যেটাকে ইংরেজিতে বলছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিশেষত জ্বালানি খাতে যে সকল লাইসেন্সি আছে তাদের প্রত্যেকটির প্রধান হলেন কোনো না কোনো মন্ত্রণালয়ের সচিব। ফলে সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে মন্ত্রণালয় কিংবা অপরাপর আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠান
এ সকল লাইসেন্সিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সাহস পান না বা তাগিদ অনুভব করেন না। আমলাতন্ত্রের সাথে ভোক্তা স্বার্থ একটি দ্বান্দ্বিক অবস্থানে দাঁড়িয়ে গেছে। প্রতিষ্ঠান হিসেবে বিইআরসি যিনি চেয়ারম্যান নিযুক্ত হন, তিনিও মূলত ইতিপূর্বে কোনো না কোনো লাইসেন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা থাকার কারণে নিযুক্ত হন। ফলে এটি অনুমান করে নেওয়া যায় যে এখানে প্রকটভাবে স্বার্থের দ্বন্দ্ব রয়েছে, যার ফলে আইন থাকা সত্ত্বেও ভোক্তা স্বার্থ সংরক্ষণ হয় না। এই আইনি বাধা দূর করতে হলে আইনের সংস্কার ছাড়া বিকল্প নেই। ক্যাবের পক্ষ থেকে সেই বিকল্প প্রস্তাব হাজির করার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। ভোক্তা অধিকার সুরক্ষায় সর্বশেষ যেটি আমার বক্তব্য, যে ভোক্তা অধিকার সুরক্ষায় ক্যাব যেভাবে এতদিন কাজ করেছে, ধারাবাহিকভাবে নিশ্চয়ই সেই কাজই করে যাবে। সবাইকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনার সুচিন্তিত প্রবন্ধ এবং আমি বলবো যে কোনো রকম ইন্টারাপশন ছাড়া, অর্থাৎ টেকনোলজির কোনো রকম ইন্টারাপশন ছাড়া আপনার উপস্থাপনটি সবার কাছে গিয়েছে। মিডিয়া কর্মী সহ সবাই এখানে যেহেতু উপস্থিত রয়েছে, তাদেরও এই আলোচনা পেতে কোনো অসুবিধা হবে না। আপনার আলোচনার একটা পয়েন্ট আমি শুধু ইঙ্গিত করে আমি পরবর্তী আমরা যারা আলোচক রয়েছে তাদের সেখানে যেতে চাই, সেটি হচ্ছে জনগণের করের টাকায় আইন করে যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে তোলা হয়, সেই সব প্রতিষ্ঠানের আইনগত ও নৈতিক দায় আছে জনগণের প্রতি। এই কথাটি ক্যাব বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমি মনে করি যে এই কথাটার মধ্যেই সমস্ত প্রবন্ধের নির্যাস বা ডিরেকশন রয়েছে, যে জায়গাটা আপনি উপস্থাপন করেছেন সুনির্দিষ্টভাবে। আমি এই মুহূর্তে অধ্যাপক মলয় ভৌমিক স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি উপস্থাপিত প্রবন্ধের ব্যাপারে আপনার আলোচনা উপস্থাপন করবার জন্য। আমরা সময়ের স্বার্থে 2 মিনিট 3 মিনিটের মধ্যে আলোচনাটা মানে একজনের থেকে আরেকজনের কাছে যাব। অধ্যাপক মলয় ভৌমিক। ধন্যবাদ। ভোক্তা কণ্ঠ এবং ক্যাব আয়োজিত যে সিরিজ ওয়েবিনিয়ার, তার আজকে শেষ দিন। সম্মানিত সভাপতি, এখানে প্রবন্ধ উপস্থাপক ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া একটি সুলিখিত প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি শুরুতেই বলেছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণে ক্যাবের যে ভূমিকার জায়গার ক্ষেত্রে তিনি আইনগত দিকগুলোই প্রধানত গুরুত্ব দিয়েছেন এবং যথার্থই আমরা সেখান থেকে দেখেছি যে তিনি আইনগত দিকগুলোই তুলে ধরেছেন। সেখানে কতগুলো বিষয় যেটা পাওয়া গেল যে আইনের দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠানগুলো আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় এবং তারা থোড়াই কেয়ার করে আইনকে, এটি তার বক্তব্য থেকে এসেছে। দ্বিতীয়ত যে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, যে দেখা যাচ্ছে যে এখানে একটা মানে কায়েমি স্বার্থের বিষয়ে এসে যাচ্ছে, যারা যেখানে বলা যায় যে আমলাতন্ত্র যুক্ত। তৃতীয়ত তার বক্তব্য থেকে এটা এসেছে যে ক্যাবের পক্ষ থেকে ক্রমাগত বিভিন্ন ক্ষেত্রে যে লড়াইগুলো চালিয়ে যাওয়া হচ্ছে, সেটি বিশেষ করে গ্যাসের মূল্য নির্ধারণ, তেলের মূল্য নির্ধারণ এরকম, বা বিদ্যুতের মূল্য নির্ধারণ, সেক্ষেত্রে যেসব প্রস্তাব দেওয়া হচ্ছে সে প্রস্তাবগুলো কিন্তু আসলে যথাযথ কর্তৃপক্ষ তারা কানেই নিচ্ছে না। চতুর্থত এসেছে যে অনেক জায়গায় ক্যাব মামলা করেছে ক্যাবের পক্ষ থেকে, এবং মামলা করে যেটা হয় শেষ পর্যন্ত মামলা জট লেগে যায়। সবশেষে ওনার লেখায় দেখেছি যে একটি আইন সংস্কারের তারা চেষ্টা করছেন। তো এই লেখাটির মধ্যে থেকে এটা কিন্তু আমাদের মানে ভোক্তাদের অনেক সচেতনতা তৈরি করে। এটা কেবল আইনের দিক না, অন্যান্য দিক। এখন প্রশ্ন হলো, সংক্ষেপে শেষ করতে বলা হয়েছে আমাকে, আমরা ভোক্তা অধিকার সংরক্ষণে ক্যাবের ব্যাপারটা কেবল তো আইনগত দিক না, সেটা তিনিও বলেছেন। আমরা আসলে এটি আসলে সামাজিক রাজনৈতিক একটি বিষয়। বিশেষ করে সামাজিক ক্ষেত্রে আমরা যদি জাগরণ সৃষ্টি করতে না পারি, সেই ক্ষেত্রে কেবলমাত্র আইনগত লড়াই করে তো খুব লাভ হবে না। আমরা সেই জায়গাটার ক্ষেত্রে কি করব, এই দিক নির্দেশনাটা বর্তমান সময়ে খুবই জরুরি। সেই জায়গায় ক্যাবের এক্সপার্টরা বসে যদি একটি করণীয় কর্মসূচি নির্ধারণ করে মানুষের কাছে যান, যেটি একদম প্রথম দিন আকাশ ভাইও বিষয়টি তুলেছিলেন তার প্রবন্ধের শেষ পরামর্শের জায়গায়, যে সেখানে কিভাবে জনসংযোগ, জনসম্পৃক্ততা বৃদ্ধি করা যায়। কিন্তু সেইটা বৃদ্ধি করতে হলে একটি কর্মসূচি নিয়ে যেতে হবে, যে আমরা এই কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চাই। ক্যাবের পক্ষ থেকে সেটা করা খুব জরুরি। যদি এই কর্মসূচি নিয়ে এগোতে চাইলে কি
কি হবে সেটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই সন্দিহান। কেননা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, সমাজ ভীষণভাবে নির্লিপ্ত। সমাজ পরার্থপরতার পরিবর্তে স্বার্থপর হচ্ছে। সমাজ অমানবিক হয়ে উঠছে। এই কোভিডের যে ক্রাইসিস বা নজিরবিহীন যে অবস্থা বিশ্বব্যাপী চলছে, তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের মানে সমাজের এভারেজ শিক্ষিত বা মধ্যবিত্তের যে মানসিকতার ব্যাপারগুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে। এইরকম একটা পরিস্থিতিতে আমাদের শিক্ষার ক্ষেত্রে এমন একটা অবস্থা হয়েছে, এমনি তো ৩ স্তর, একদিকে ইংলিশ মিডিয়াম, একদিকে মাদ্রাসা, একদিকে আমরা সো কল্ড মেইন স্ট্রিম বলছি। মেইন স্ট্রিমের মধ্যেও যে প্রবণতা দাঁড়িয়েছে, শিক্ষকতা করতে গিয়ে দেখছি যে সেখানে অভিভাবক থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানের আহ শিক্ষকগণ থেকে শুরু করে তারা গুরুত্ব দিচ্ছেন শিক্ষাকে নয়, জ্ঞানকে নয়, তারা গুরুত্ব দিচ্ছেন গোল্ডেন এ টাস্কে। এবং যেসব ছাত্রছাত্রী এসএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে আসছে, আমরা দেখছি যে তাদের ডান বাম বোধ নেই। আজকের দিনে যদি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দিতেন, সন্দেহ আছে যে কতজন যুবক সেই ডাকে সাড়া দিত। এইরকম একটি মানে অসুস্থ সমাজকে কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে কোন রকম ইন্টারাপশন হয়েছে, মানে ইন্টারনেট বা কোনো কারণে। আমরা তাহলে মলয় ভৌমিক স্যারের কাছে পরবর্তীতে আবার ফিরে আসবো। মলয় ভৌমিক স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? মনে হয় না। তো আমরা তাহলে পরবর্তী আলোচকের কাছে চলে যাই। মলয় ভৌমিক স্যার যে জায়গাটায় আসলে বলে যাচ্ছিলেন, সেটির মূল জিনিসটা হচ্ছে যে আমরা সামাজিকভাবে এটাকে কিভাবে পিক আপ করেছি, আমরা এই বিষয়টাকে, সেটা শিক্ষা সমস্ত কিছু নিয়ে আমাদের অনেক ধরনের বোঝাপড়ার গরমিল, যেটা প্রথম সেমিনারে আমাদের এম আকাশ স্যার এনেছিলেন। তো এই জন্য আকাশ স্যারকেই ডাকছি বিষয়টার সাথে, যেহেতু আপনার ওয়েবিনারের মূল প্রবন্ধের জায়গাটাই ধরে টান দিয়েছেন আমাদের মলয় ভৌমিক স্যার। আপনি যদি স্যার সেখান থেকে আলোচনাটাকে একটু লিঙ্ক করেন। অধ্যাপক এম আকাশ। ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে, শ্রদ্ধেয় সভাপতি এবং আজকে যারা আলোচনায় উপস্থিত হচ্ছেন। আপনার ক্যামেরাটা আসেন। শ্রদ্ধেয় সভাপতি এবং আজকের আলোচনায় যেসব শ্রোতারা এবং বন্ধুরা উপস্থিত আছেন, এবং আজকের যে কিনোট রাইটার জ্যোতির্ময় বড়ুয়া, তাদেরকে একটা অভিনন্দন জানাচ্ছি যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে এবং সর্বশেষ বিষয়ে আলোচনা হচ্ছে, আপনাদের এই ওয়েবিনার সিরিজের সর্বশেষ বিষয়। প্রাথমিক পেপারে আমি বলেছিলাম যে যেহেতু এখানে দুটো পক্ষ, একটা হলো ভোক্তা আর একটা হলো সাপ্লায়ার, ব্যবসায়ী হতে পারে, সেটা হতে পারে সরকারি প্রতিষ্ঠান, যে কেউ যে ভোক্তাকে সাপ্লাই করছে, এবং মাঝখানে হচ্ছে বাজার। সেখানে দুটো কথা বলেছিলাম যে বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে, বাজারকে ছেড়ে দিলে চলবে না। আরেকটা কথা বলেছিলাম, বাজারকে নিয়ন্ত্রণ করতে গেলে এই দুই পক্ষের একটা ঐক্যমতে আসতে হবে। ব্যবসায়ী যদি বলে যে আমি এলপিজির দাম 2000 টাকা চাই, আর ভোক্তা যদি বলে 800 টাকা চাই, তাহলে কে সাপ্লাই প্রাইস আর ডিমান্ড প্রাইসকে ইকুইলিব্রিয়াম প্রাইস কে করবে? এটা যদি মুক্ত বাজারের হাতে ছেড়ে দিই, তাহলে এটা সবসময় শক্তিমানদের পক্ষেই হবে, অর্থাৎ ব্যবসায়ীদের পক্ষেই হবে। সেই জন্য আমি সুপারিশ করেছিলাম যে বাজার রেগুলেট করতে হবে। এখন বাজার রেগুলেট কে করবে? এখানে যেমন জ্যোতির্ময় বড়ুয়ার প্রবন্ধ থেকে আমরা জানলাম যে এনার্জি প্রাইস রেগুলেট করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি। তারপরের প্রশ্নটাই এসেছে যে বার্কের লোকরা, মানে যারা বিচারক, যারা মাঝখানে থাকবে, এবং আপনি গিয়ে বলবেন আমাকে 800 টাকা বিক্রি করতে হবে, ও গিয়ে বলবে আমার খরচ 1000 টাকা, তখন ওই বিইআরসি একটা রায় দেবে। এখন বিইআরসি যদি শস্যের মধ্যে ভূত থাকে, তাহলে রায় হবে ভূতের পক্ষে। কিন্তু আমরা তার মানে প্রথমে যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বললেন জ্যোতির্ময় বড়ুয়া, যে বিইআরসির কম্পোজিশনে এমন লোক থাকতে হবে যারা ব্যবসায়ীদের স্বার্থের ঊর্ধ্বে, ব্যবসায়ীরা তাদেরকে ইয়ে করতে পারে না। কিন্তু উনি বললেন যে সাধারণত এখানে সচিবরা এই বিইআরসি গঠিত হয়, এবং সেই সচিবরা আগে বা পরে ওই ব্যবসায়ীদের সঙ্গেই কোম্পানির কর্মচারী ছিলেন,
সুতরাং এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মনে করি, যে বিআরসির আইনের মধ্যে বিআরসি গঠনের ক্ষেত্রে এমন একটা বিধি থাকতে হবে যাতে তারা রিয়েলি ওই যে হাইকোর্টের ওই অন্ধ যে মহিলা যিনি গ্রিক দেবী ধরে রেখেছেন এবং এখানেও না ওখানেও না পাল্লা মেপে ঠিক বলতে পারেন, সেরকম লোকরা যাতে নির্বাচিত হয় সেই বিধানটা রাখতে হবে। এখন দ্বিতীয় পয়েন্ট হলো যে যদি একটু পক্ষপাতিত্বপূর্ণ লোক থাকেও, তারা কিন্তু সবসময় পাবলিক ওপিনিয়নের দিকে তাকিয়ে থাকে। তারা দেখে যে আচ্ছা, আমি যদি পুরোটা ব্যবসায়ীদের কাছে যাই তাহলে তো আমার ভীষণ বদনাম হবে, আমি যদি পুরোটা ভোক্তার কাছে যাই তাহলে আমার একটু বেশি ওরা আবার আমাকে চেপে ধরবে। সুতরাং ভোক্তা যদি নীরব থাকে আর সাপ্লায়ার যদি খুব স্ট্রং হয়, লবিং করে, টাকা পয়সা প্রচার প্রপাগান্ডা, এমনকি টাকা পয়সারও দরকার নেই, সে কয়েকজন সাংবাদিককে দিয়ে এমন প্রবন্ধ লিখিয়ে দিল যে তাতে বোঝা গেল যে হ্যাঁ সত্যিই তার কস্ট হাই, এর চেয়ে কম দিলে সে লালবাতি জ্বলবে, তখন তো ভোক্তার কথাটা যদি ঠিকমতো না যায় তাহলে হবে। সেই জন্য আমি বলেছিলাম যে ক্যাবকে গবেষণা করতে হবে যে প্রাইসিংয়ের রিয়েল ট্রু প্রাইস কোনটা। যেমন এই ক্ষেত্রে সৌদি আরামকোর প্রাইস থেকে একটা ফর্মুলা দিয়ে এলপিজির দাম নির্ধারণ করা হবে। ক্যাবকে ক্যালকুলেট করতে হবে যে এই ফর্মুলাটা যেটা দিয়েছে বিআরসি সেই অনুযায়ী দাম কি হওয়া উচিত এবং এটা প্রতি মাসে কি হওয়া উচিত, এবং প্রতি মাসে বাজার দর যখনই ওই দামের চেয়ে নিচে যাবে তখনই চারিদিক থেকে সেই মৌলভীবাজার থেকে টেকনাফ পর্যন্ত শোরগোল তুলতে হবে, শোরগোল তুলতে হবে। এই পয়েন্টটা আমি বলেছিলাম, যেটাকে মলয় ভৌমিক বললেন যে পাবলিককে সম্পৃক্ত করা। পাবলিককে সম্পৃক্ত করা মানে পাবলিক একটা খালি বলবে যে দাম কমাও দাম কমাও দাম কমাও, তা নয়। পাবলিককে সম্পৃক্ত করার মানে হচ্ছে ইনফর্মড প্রাইসের বেসিসে ইনফর্মড আর্গুমেন্ট দেওয়া, এবং ওই ইনফর্মড আর্গুমেন্ট দিয়ে আপনি যদি কোর্টে যান তাহলেই আপনি জিতবেন, নাহলে তো কোর্ট আপনার পক্ষে রায় দিবে না। আপনাকে তো আর্গুমেন্ট দিতে হবে যে কেন আপনি এটা চাচ্ছেন। আর বিআরসিকেও আপনার সাবধানে মানে অন টো রাখতে হবে, মানে পায়ের গোড়ালির উপর সে যাতে দাঁড়িয়ে থাকে। এইটুক বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আকাশ স্যার আপনাকে। আসলে ব্যাপারটা সেরকমই যে ব্লাডে প্রেসার না থাকলে মানুষ তো বাঁচবে না, আবার সেই প্রেসার যদি বেশি হয়ে যায় তাও মানুষ বাঁচবে না। যেখানে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণটা জীবনে খুব জরুরি, বাজারেরও একই অবস্থা, সেখানে কোনোই প্রেসার নাই আবার ওভার প্রেসার, মানে সেখানে এই জন্য বাজার নিয়ন্ত্রণের কথাটা আপনি খুব, আমার কাছে মনে হয়েছে যে ইকোনমিক লিটারেসিতে যে জিনিসটা আপনি এর আগেও অনেকবার আমাদেরকে গণমানুষের অর্থনীতি শিক্ষক হিসেবে বুঝিয়েছেন সাধারণভাবে আর কি, কোনো ম্যাথমেটিক্স নাই সেখানে, খুব সাধারণভাবে আজকে চমৎকারভাবে সেই জিনিসটা এনেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আবার চলে যাই রাজিকুজ্জামান রতন ভাইয়ের কাছে। আপনি যদি আপনার সম্পৃক্ততাটা, আপনার আলোচনার পয়েন্ট অফ ডিসকাশনটা আপনি এখানে একটু আনেন। ধন্যবাদ সভাপতি এবং সাবলীল সঞ্চালক, তাদের দুজনকেই। আর আমার আগেই তো জ্যোতির্ময় বড়ুয়া তিনি যে পেপারটা প্রেজেন্ট করেছেন, এবং মলয় স্যার এবং আকাশ স্যার বলি না, আমি আকাশ ভাই, তারা যে আলোচনা করেছেন, তারপরে একজন মাঠের রাজনৈতিক কর্মী হিসেবে আমি আসলে কোনো থিওরিটিক্যাল ডিসকাশনে যেতে পারবো না, কিন্তু আমি ভোক্তাদের ভুক্তভোগীর কান্নাটা একটু বলতে চাই। আসলে ভোক্তা বলতে আমরা বুঝি সাধারণ মানুষ। অধিকারটা কি? অধিকার সে একটা নির্দিষ্ট দামে মানসম্পন্ন জিনিস পেতে চায়। আর তার সুরক্ষাটা কিভাবে হবে? আইন দিয়ে হতে পারে সুরক্ষা, আলোচনার মাধ্যমে সুরক্ষা তৈরি হতে পারে, আর আন্দোলনের মাধ্যমে সুরক্ষা রক্ষিত হতে পারে। তাহলে আইন, আলোচনা এবং আন্দোলন তিনটাই লাগবে। এই ক্ষেত্রে ক্যাবের কি ভূমিকা হবে? সেক্ষেত্রে আমরা আকাশ ভাইয়ের আলোচনা দেখলাম যে একদিকে যেমন ওই শক্তিশালী ব্যবসায়ী আছে, তাহলে তার বিপরীতে একটা সক্রিয় ভোক্তা লাগবে। শক্তিশালী ব্যবসায়ী এবং সক্রিয় ভোক্তা দুজনের একটা মানে আলোচনা বলি আর আন্দোলন বলি, তার মধ্য দিয়ে একটা ব্যালেন্স তৈরি হয়। সেই ব্যালেন্সটা তৈরি করার ক্ষেত্রে আমাদের নিষ্ক্রিয় ভোক্তা এবং অসহায় ভোক্তাকে একটু সক্রিয় এবং শক্তিশালী করবার জন্য, সচেতন করবার জন্য ক্যাব একটা ভূমিকা পালন করবে। কারণ আমরা জনগণের করের টাকায় পরিচালিত প্রতিষ্ঠানগুলো জনগণের কাঁধে যে সিন্দাবাদের দৈত্যের মতন চেপে বসে আছে, সেটাকে কাঁধ থেকে নামাতে গেলে জনগণকে তো সচেতন এবং সক্রিয় হতে হবে। সেক্ষেত্রে আমরা প্রশ্ন তোলার ক্ষমতা, ক্যাব যেটা করতে চায় সেটা হলো প্রশ্ন তোলার ক্ষমতাটা তৈরি করতে চায়। তার পেছনে অবশ্যই প্রশ্নের পেছনে যুক্তি থাকতে হবে। আর একটা হলো জবাবদিহিতার অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। এবং
এই জবাবদিহিতার অধিকার প্রতিষ্ঠা না করতে পারলে কিন্তু স্বচ্ছতাটা আমরা প্রতিষ্ঠা করতে সম্ভব হবে না। ফলে আমাদের দুটো জিনিস লাগবে। একটা হলো যে আমরা স্বাধীনতার তো 50 বছর পার করলাম, কিন্তু স্বাধীনতা এখন তো স্বেচ্ছাধীনতায় পর্যবসিত হয়েছে। আমরা স্বেচ্ছায় পরাধীন হয়ে যাচ্ছি, মানে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো প্রায় সংকুচিত হয়ে যাচ্ছে। আমরা মাঝে মাঝে ব্যঙ্গ করে বলি আমাদের কনস্টিটিউশন এবং আমাদের ইনস্টিটিউশন দুটোই প্রায় দুর্বল হয়ে গেছে। কনস্টিটিউশনে আর অধিকার নাই, আর ইনস্টিটিউশনগুলো এখন এক ব্যক্তির চোখের দিকে অথবা ইশারার দিকে তাকিয়ে আছে, ফলে সেগুলো সক্রিয় নয়। ফলে সেক্ষেত্রে মানুষকে বাঁচাতে হবে এবং মানুষের মর্যাদাটাকে রক্ষা করতে হবে। মানুষকে বাঁচাতে হবে দ্রব্যমূল্যের আঘাত থেকে, আর মানুষের মর্যাদাটাকে বাঁচাতে হবে মানুষের যে স্বীকৃত অধিকার যেগুলো আছে সেখান থেকে যে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, মানবিক অধিকার থেকে যে তাকে বঞ্চিত করা হচ্ছে, এই বোধ জাগিয়ে তোলে মানুষের মর্যাদা, লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের মর্যাদা বোধটা তৈরি হয়। সেই ক্ষেত্রে আমরা ক্যাবের পক্ষ থেকে বাজার পর্যালোচনা, বাজার পর্যবেক্ষণ, মতামত গঠন, ঘোষণার এবং বাস্তবতার মধ্যে পার্থক্যটা কি, ঘোষণায় হয়েছে একটা দাম, বাস্তবে হচ্ছে কোনটা, তার পার্থক্য নির্ধারণ, এবং শেষে একটা আন্দোলনের মধ্যে দিয়ে একটা বাজারকে নিয়ন্ত্রণ করার ভূমিকা ক্যাব পালন করবে। এবং এই কাজটা ক্যাব করে যাচ্ছে তার সীমিত সামর্থ্যে, এবং এখন তার অসীম প্রয়োজন দেখা দিয়েছে। কারণ এই সীমিত সামর্থ্য জনগণের চাহিদাটা পূরণ করতে পারছে না। জনগণ চাইছে ক্যাব আরও সক্রিয় হোক, ক্যাবের জেলায় জেলায় এবং অঞ্চল পর্যায়ে কমিটিগুলো সক্রিয় হয়ে উঠুক, এবং ক্যাবের সঙ্গে যে মানুষ যুক্ত হয়েছেন তাদের দক্ষতা সম্পর্কে আমাদের জানা আছে এবং তাদের সক্ষমতা জানা আছে। সবচেয়ে বেশি জানা আছে তাদের কমিটমেন্ট। এই কমিটমেন্টের সঙ্গে আমরা তাদের একটা কন্টিনিউয়াস তার যে অ্যাক্টিভিটিস সেটা আমরা দেখতে চাই। আমাদের অনেক সময় কমিটমেন্ট থাকলেও কন্টিনিউটি থাকে না বলে অনেক ভালো ভালো কাজ মুখ থুবড়ে পড়ে যায়। আমরা ক্যাবের কমিটমেন্ট এবং কন্টিনিউটি এই দুটোকেই জনগণের কাছে দৃশ্যমান করে তুলতে পারবে ক্যাব, এই আশা করে আমার কথা শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ রাজিকুজ্জামান রতন ভাই আপনাকে। আসলেই দুর্জনের কর্মকাণ্ডে তো সমাজ ধ্বংস হয় না, সমাজ ধ্বংস হয় তথাকথিত সুজনের নিষ্ক্রিয়তায়। সেই সক্রিয় হয়ে ওঠা, এবং আপনার কথা এটা স্পষ্ট হয়েছে যে ক্যাবেরও গ্রহণযোগ্যতা বাড়ানোটা ক্যাবের একটা বিরাট কাজ মানুষের কাছে, যে হ্যাঁ আমরা ক্যাব একটা কিছু করতে পারে, তার কাছে বলে একটা প্রতিকার পাওয়া যায়। এটা একটা দুর্দান্ত জায়গা আপনি তুলে ধরেছেন। এই মুহূর্তে আমি জনাব মুসা মিয়াকে অনুরোধ করব আপনার উপস্থাপনাটি বা আলোচনাটি এখানে যুক্ত করবার জন্য। জনাব মুসা মিয়া, আপনি কি রয়েছেন? জি আছি, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনের জন্য। আমি প্রথমেই জ্যোতির্ময়দাকে ধন্যবাদ জানাই, সুন্দর একটা প্রবদ্ধ স্বল্প সময়ের মধ্যে অনেক কিছু বলেছেন দাদা। তারপর আজকে আয়োজনের সভাপতিকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আয়োজনের। আমি জাস্ট 2-3টা পয়েন্ট বলেই আমার বক্তব্য শেষ করবো। সেটা হচ্ছে, আমি আজকে আলোচনাটা যেহেতু ভোক্তা অধিকার সুরক্ষায় ক্যাবের ভূমিকা কি হবে সেই সম্পর্কেই করা, ক্যাব আমি এই আজকে আলোচনার মাধ্যমে প্রথমে ক্যাবকে ধন্যবাদ দিতে চাই, কারণ এই পর্যন্ত ভোক্তা অধিকার সুরক্ষায় তাদের যে আমরা যে অর্জন কিংবা যেটুকু পেয়েছি সব কিন্তু ক্যাবের মাধ্যমে এসেছে। সেটা আপনি এনার্জি প্রাইস বলেন কিংবা অন্যান্য ক্ষেত্রে যেটা আসে, সেজন্য আমি ক্যাবকে ধন্যবাদ জানাচ্ছি। আর ক্যাবের কার্যক্রম আরো সম্পৃক্ত কিংবা বাড়াতে হলে যেটা করা আমি মনে করি সেটা হচ্ছে তরুণ জনগোষ্ঠীকে একটু বেশি অন্তর্ভুক্ত করা উচিত। কারণ আমরা এখন দেখছি যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে ক্যাবের ওরকম সংগঠন তৈরি হয় না। এটা মনে হয় যদি করা হয় তাহলে মনে হয় আরো বেশি কার্যক্রমগুলো সম্প্রসারণ করতে সুবিধা হবে। কারণ এখন যারা স্কুলে আছে কিংবা বিশ্ববিদ্যালয়ে আছে তারাই পরবর্তীতে ভোক্তা হবে কিংবা তারাই পরবর্তীতে নীতি নির্ধারণী পর্যায়ে আসবে। তারা যদি সচেতন থাকে তাহলে এইগুলোতে আসলে ফল আরো ভালো মিলবে। আরেকটা পরামর্শ আমি করতে চাই, সেটা যেহেতু ক্যাব অনেকদিন ধরে কাজ করছে, এটা হচ্ছে অন্যান্য দেশের কনজিউমার অ্যাসোসিয়েশন যারা আছে তাদের সাথে অভিজ্ঞতা বিনিময় কিংবা তারা কিভাবে কাজ করছে, তারা কিভাবে শক্তিশালী হয়েছে। আমি এখানে কয়েকটা দেখছিলাম আর কি, সিঙ্গাপুরে আছে, কানাডাতে আছে, অস্ট্রেলিয়াতে তো খুব ভালো শক্তিশালী একটা সরকারি প্রতিষ্ঠানই আছে যার মাধ্যমে আসলে অনেক কাজ করে থাকে। অস্ট্রেলিয়ার আমি দেখছিলাম কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন কিভাবে কাজ করে। ওরা একটা জায়গাতেই আপনার হচ্ছে ভোক্তা অধিকার রক্ষায় সবকিছু, বিদ্যুতের প্রাইস বলেন, পানির দাম বলেন, তেলের দাম বলেন, ইভেন মোবাইল ফোনের কল রেট বলেন, ব্যাংকের কার্ডের ফি পর্যন্ত অস্ট্রেলিয়ান কনজিউমার্স অ্যান্ড কম্পিটিশন কনজিউমার অ্যাসোসিয়েশন ওরা নির্ধারণ করে দিয়ে থাকে। কিন্তু আমাদের এখানে যেটা করা হয়েছে যে একাধিক প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে যাতে হচ্ছে আপনি একটা জায়গা থেকে কাজ করতে না পারেন, আপনাকে বিভিন্নভাবে ভোলাটাইল করা কিংবা বিভিন্ন জায়গায় আপনি দৌড়দৌড়ি করবেন এইভাবে আমাদের করা হয়েছে। কিন্তু আমাদের ভোক্তা অধিকার জন্য যে সরকার যে আইন করেছে কিংবা যে প্রতিষ্ঠানটা করেছে তাকে যদি একটু বেশি শক্তিশালী করা যায় তাহলে মনে হয় আমরা আরো বেশি ফল করতে পারবো আর কি।
আরেকটা হচ্ছে ক্যাবের কার্যক্রম এখন মানে ধরেন আপনার কয়েক মানে আমাদের লোকও বলো আছে, আমি মনে করি ক্যাবকে একটা প্রফেশনাল বডি হিসাবে তৈরি করা যায় কিনা। নন প্রফিট অর্গানাইজেশন কিন্তু একটা প্রফেশনাল বডি, যেখানে ধরেন আপনার আহ, আহ, মানে কি কি বলবো যে স্যালারি পেইড লোকজন কিংবা ধরেন ভোক্তা। আরেকটা জিনিস আমি কি করছি সেটা হচ্ছে পাবলিকেশন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে মিডিয়ার সাথে সম্পৃক্ত হওয়া কিংবা পত্রিকা এগুলো করছে, কিন্তু এটাকে আরেকটু সম্প্রসারণ করলে মনে হয় আমার মনে হয় ভালো হবে। সেটার জন্য একটা জিনিস যেরকম ফান্ডিং একটা বড় ইস্যু, ফান্ডিং নিয়ে চিন্তা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনার ক্যাম্পেইন রিসার্চ, আকাশ স্যার বলছিলেন রিসার্চ টেস্টিং এর ক্যাপাসিটি তৈরি করা, যে আমরা অন্যদের মুখাপেক্ষি না থেকে ক্যাব নিজেই টেস্টিং করবে কিংবা নিজেই রিসার্চ করবে, এরকম ওই কিছু তৈরি করা। আর লবিং ক্যাম্পেইন তাদের এইগুলো আর কি আছে। এই তো, সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আসলে এক ধরনের রিকমেন্ডেশন এমন ভাবে দিয়েছেন, আসলে আজকে হচ্ছে ক্যাবের আত্মসমালোচনার দিন। ক্যাবের এই আজকের ওয়েবিনারটার মধ্যে আমার বারবারই মনে হচ্ছিল ক্যাব নিজের আত্মসমালোচনা করছে এবং কিছু ইনপুট নিচ্ছে নানা জায়গা থেকে, যাতে ভবিষ্যতে আরো স্ট্রেনদেন হওয়া যায়, আরো সামনে এগিয়ে যাওয়া যায়। অনেকেই অপেক্ষা করছেন, তাদের প্রশ্ন আমরা নেব, কিন্তু আমাদের যারা আলোচকবৃন্দ রয়েছেন তাদের ভিতরে শেষ আলোচক হিসেবে আমি অধ্যাপক এম শামসুল আলমকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনার উপস্থাপনার জন্য। তারপর আমরা ফ্লোর ওপেন করব এবং সবশেষে আমাদের আজকের মূল প্রবন্ধ উপস্থাপক ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া কথা বলবেন এবং তারপর যথারীতি আমরা শেষের দিকে এগোবো। অধ্যাপক এম শামসুল আলম। আজকের সবার মাননীয় সভাপতি, আপনার ক্যামেরাটা স্যার। ও উপস্থিত সুধীবৃন্দ, আপনারা আমার আন্তরিক সালাম করুন। স্যার আপনার ক্যামেরাটা একটু যদি দয়া করে দেন। সালাম গ্রহণ করুন। আজকে শেষ দিন, শেষ বক্তা ছিলেন, মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি স্যার একটু ইন্টারাপ্ট করছি, আপনার ক্যামেরাটা কি দেওয়া যাবে স্যার? না। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আমরা নিউজের জন্য একটু দরকার ছিল আর কি, যদি সম্ভব হয় স্যার। আচ্ছা, ঠিক আছে। তো জ্যোতির্ময় বড়ুয়ার বক্তব্যের মধ্যে এসে গেছে যে ক্যাব আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ এবং ভোক্তা অধিকার বিপন্নের প্রেক্ষাপটে ক্যাব কিভাবে ভোক্তা অধিকার সুরক্ষার জন্য লড়াই করছে এবং আইনি প্রতিষ্ঠানগুলো কিভাবে অকার্যকর হয়ে গেছে, যাদেরকে করের টাকায় প্রতিষ্ঠিত করা হয়েছে, যারা আইনিভাবে দায়বদ্ধ, তারা কিভাবে নিষ্ক্রিয় হয়ে গেছে এবং আলটিমেটলি সমস্ত পর্যায়ে নিষ্ক্রিয়তার আর কারণে ক্যাবকে সেই অধিকার বলবৎ করার জন্য উচ্চ আদালতে শরণাপন্ন হতে হচ্ছে। শুধুমাত্র বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রেই আপনারা দেখেছেন বা শুনেছেন, তার বক্তব্যে এসে গেছে টেলিকমিউনিকেশন সেক্টর এবং আপনার মোবাইল সেক্টর, এই সমস্ত সব সেক্টরে যে ধরনের বিপর্যয় ঘটছে তার প্রতিকারের জন্য আলটিমেটলি আদালতের কাছে শরণাপন্ন হওয়া ছাড়া আর উপায় নেই। এটা একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি। এই সমস্ত প্রক্রিয়াগুলো চালিয়ে যাওয়ার অর্থই হচ্ছে আমরা একটা সুদূর প্রসারী নয়, অদূরেই মানে অদূর ভবিষ্যতে আমরা একটা ভালো স্বপ্ন নিয়ে আগাচ্ছি, যে যেন এই অবস্থার প্রতিকার করার জন্য সমাজের তরফ থেকে একটা প্রতিবাদী সমাজ গড়ে ওঠে। মলয় ভৌমিকের কথাই উঠে এসেছে, সমাজ এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যেই নিষ্ক্রিয় হয়ে গেছে। প্রতিবাদী সমাজের চরিত্র থেকে তারা আলটিমেটলি নিষ্ক্রিয় চরিত্র ধারণ করেছে। সেই প্রতিবাদী চরিত্র সমাজে ফিরিয়ে আনার কাজটাই আসলে মূলত এই সমস্ত কার্যক্রমের মধ্য দিয়ে ক্যাব হয়ে যাচ্ছে। ক্যাব বলতে ভিন্ন কোনো সত্তা নয়। ক্যাব বলতে আপনি, আমি, আমরা সবাই, আমরা যে যার জায়গা থেকে সমাজের একটা অংশ হিসেবে সমাজের দায়িত্ব পালন করি। ব্যক্তির স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সমাজের জায়গা থেকে যদি আমরা সমষ্টির স্বার্থ সংরক্ষণ অর্থাৎ ভোক্তার স্বার্থ সংরক্ষণ অর্থাৎ জনতার স্বার্থ সংরক্ষণের জায়গা যদি উদাসীন থাকে, তাহলে ব্যক্তিকে আলটিমেটলি বঞ্চনার শিকার হতেই হবে। রাজুকুজ্জামান রতনের কথাই এসেছি যে আমরা আমাদের অধিকার যখন খর্ব হয় তখন আমরা অপমানিত হই, তখন আমরা আমাদের অবস্থানকে এই আসলে পরিগণিত হয়ে যায় স্বেচ্ছা পরাধীনতা বরণ করার মতো। স্বেচ্ছা শব্দটা আমি এখানে আর উল্লেখ করতে চাই না। প্রক্রিয়াগতভাবে আমরা যে পরাধীন হয়ে যাচ্ছি, যে পরাধীনতার বেড়াজাল থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা স্বাধীনতার চেতনায় অনেকটা ক্ষেত্রে স্বাধীন হয়ে গেছি।
আজকে সেই স্বাধীন সত্তা কিভাবে পরাধীন হয়ে যাচ্ছে এবং আমার অধিকার খর্ব হচ্ছে, কিন্তু আমরা কেন অপমান বোধ করতে পারছি না, সেই প্রশ্নটাই এই সব সেমিনার বা আয়োজনের আলোচনার মধ্যে আজকে প্রতিষ্ঠিত হোক। এবং তৃণমূল পর্যায় থেকে যারা এগিয়ে এসছেন, যারা এখানে অংশগ্রহণ করেছেন, উপজেলা জেলা পর্যায়ে আপনাদেরকে এর সঙ্গে সম্পৃক্ত করার মৌলিক উদ্দেশ্যই হচ্ছে আপনারা যে যার জায়গা থেকে প্রতিবাদী সমাজ গড়ে তুলুন, প্রতিবাদী সমাজ গড়ে তোলায় অংশগ্রহণ করুন, অবদান রাখুন। সবাই সবার জায়গা থেকে যে সেই প্রতিবাদকে প্রতিষ্ঠিত করতে পারেন সবার চরিত্রে, সমাজের চরিত্রে, তাহলে আমরা আমাদের সম্মান প্রতিষ্ঠিত করতে পারবো, অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো। প্রথম পর্বে আকাশ ভাই যেটা বলেছেন, উন্নয়নের বিষয়টির পাশাপাশি যে অসমতা, সেই আমাদের অধিকারকে বঞ্চিত করছে, সেই অসমতাটাকে আমরা অ্যাড্রেস করেছি। তৃতীয়ত এসছে যে কিভাবে পণ্য সেবার মূল্য বৃদ্ধি হচ্ছে এবং আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমাদের সভাপতি মহোদয় গত 2020-এর যে বাজার মনিটরিং এর যে রিপোর্ট পেশ করেছে, সেখানে বলেছেন যে মানুষের আয় রোজগার কমে গেছে, মূল্য বৃদ্ধির লাগাম নিয়ন্ত্রণে থাকতে রাখা দরকার, এবং সেখানে সেসব বিষয়ে কিছু সুপারিশ তিনি উপস্থাপন করেছেন, তিনি তার বক্তব্য সেগুলো উপস্থাপন করবেন। দ্বিতীয়ত কেস স্টাডি হিসেবে এসছে জ্বালানি সেক্টরের অবস্থাগুলো কিভাবে আসছে, সেটা কোয়ান্টিটেটিভলি এবং কোয়ালিটেটিভলি বিশেষ বিশেষ জায়গায় তথ্যপাত্র দিয়ে দেখানো হয়েছে। এটা একটা খাতকে উদাহরণ হিসেবে আনা হয়েছে যে যেখানে কিভাবে আমরা শিকার হয়েছি। এই চিত্র শিক্ষা, স্বাস্থ্য বা আর্থিক সমস্ত খাতে একইভাবে বিদ্যমান। সুতরাং আজকের পত্রিকায় প্রতিকারের জায়গাগুলো কোথায়, কিভাবে আছে, কিভাবে নিষ্ক্রিয় হয়ে গেছে, কিভাবে সেগুলোকে আমরা চাঙ্গা করছি, এবং এগুলো দিয়ে আপনাদের কাছে মেসেজ পাঠাচ্ছে যে সামাজিক প্রতিবাদ সৃষ্টি করা, সমাজকে প্রতিবাদী চরিত্রে আসা ছাড়া কোনো বিকল্প নেই। সেই কাজটাই আপনারা সম্মিলিতভাবে ক্যাবের আমব্রেলায় করবেন, এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার কথা থেকে যেটা এলো সেটি খুব স্বাভাবিক, যেটি সবার ক্যাব আসলে আমাদের সবার ভোক্তা, আমরা সবাই। তো সেই বিবেচনায় এখন এই মুহূর্তে আমরা ফ্লোর ওপেন করছি আপনাদের যারা অংশগ্রহণকারী মিডিয়া থেকে যারা এসেছেন সকলকেই আপনারা আপনাদের মতামত বা কমেন্টস দিতে পারেন। আমরা কমেন্টস মতামত জি স্যার মৌলভীবাজার থেকে বলতে চাচ্ছিলাম, মৌলভীবাজার থেকে বলুন। ক্যাব ও ক্যাবের অনলাইন পত্রিকা ভোক্তা কণ্ঠের উদ্যোগে আয়োজিত ভোক্তা অধিকার সুরক্ষায় ক্যাব অনলাইন সেমিনারের সম্মানিত সভাপতি জনাব গোলাম রহমান মহোদয়, মূল প্রবন্ধ উপস্থাপনকারী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ক্যাবের বিদ্যুৎ ও জ্বালানি অনুসন্ধান কমিশনের সম্মানিত সদস্য, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম আকাশ সহ, আমি দুঃখিত সবার নাম নিচ্ছি না যেহেতু সংক্ষেপে বলতে স্যার সবার নাম আমি আপনার মাধ্যমে শুধু সবাইকে বলবো। আমার মনে হয় যে আমরা অ্যাড্রেস করার কাজটা মেনে নিতে পারি, যে উই অল আর অ্যাড্রেস, আমাদের মূল পয়েন্টটা আসলেই ভালো হয়। জি স্যার। জি অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দ এবং অংশগ্রহণকারী বৃন্দ, ক্যাব মৌলভীবাজার জেলা কমিটির পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ আবু তাহের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সময় উপযোগী বিষয়ে আজকের এই সেমিনার আমি মনে করি। বাংলাদেশের ভোক্তা অধিকার আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব এবং ক্যাবের নেতৃবৃন্দ। ক্যাবের আন্দোলনের কারণেই বাংলাদেশের মানুষ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009। ভোক্তাদের অধিকার সুরক্ষায় এই আইনটি একটি কার্যকর ভূমিকা রাখছে। আমাদের সম্মানিত উপস্থাপক মহোদয় একটু আগে যথার্থই বলেছেন যে আজকে আমাদের আত্মসমালোচনা করার এই প্রোগ্রাম, আজকে আত্মসমালোচনা করার এই প্রোগ্রাম বা এই দিন। সুতরাং আমি এই প্রেক্ষাপটে বলবো যে করোনা মহামারীর কারণে দেশের মানুষ এখন দিশেহারা। একদিকে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে, লকডাউন শাটডাউনের খরচ মানুষের মাথায়, অন্যদিকে মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন কমছে। ব্র্যাক ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটির যৌথভাবে পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে
করোনায় মাসিক আয় কমেছে ৭৭% পরিবারের। কোভিড-19 মহামারীতে গত বছরের এপ্রিল থেকে অক্টোবর সময়কালে অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণে স্বল্প আয় ও অনানুষ্ঠানিক খাতে সম্পৃক্তরা চাকরি ও উপার্জনের সুযোগ হারিয়েছেন। ৭৭% পরিবারের করোনার কারণে গড় মাসিক আয় কমেছে এবং ৩৪% পরিবারের কেউ না কেউ চাকরি অথবা আয়ের সক্ষমতা হারিয়েছেন। এই সময়ে দৈনন্দিন খরচ মেটাতে পরিবারগুলো সঞ্চয় ও ধার দেনার উপর নির্ভর ছিল। ফলে পরিবারগুলোর গড় মাসিক সঞ্চয় ৬২% কমে গেছে এবং ঋণের পরিমাণ বেড়েছে প্রায় ৩১%। এবং আপনার হ্যাঁ, আপনার আরেকটি পয়েন্ট কি আছে? নইলে এই তথ্য আরেকটি সামান্য, জি জি 1 মিনিট, আরেকটি পয়েন্ট। যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান মার্সার এক জরিপ প্রতিবেদনে উল্লেখ করেছে বিদেশিদের জন্য, যদিও বলা হয়েছে বিদেশিদের জন্য, কিন্তু আমাদের জন্য খুব প্রাসঙ্গিক আমি মনে করি বাংলাদেশের জন্য, বিদেশিদের জন্য দুবাইয়ের চেয়েও ব্যয়বহুল নগরী হচ্ছে ঢাকা। ওয়াশিংটন ডিসির চেয়েও ঢাকার জীবনযাপনে বেশি ব্যয় হয় ঢাকাতে। এমনকি আমাদের পাশের দেশ ভারতের মুম্বাই শহরে থাকতে গেলে বিদেশি কর্মজীবীদের ঢাকার চেয়ে খরচ কম হয়। আমরা মনে হয় ওনার পয়েন্টটা পেয়েছি। অনেক ধন্যবাদ ডক্টর আবু তাহের। আমরা যে তথ্যটা পেলাম, ভোক্তাদের এই অধিকার ভোক্তাদের সচেতন। অনেক ধন্যবাদ। আমার মনে হয় এই তথ্যটা আমাদের কাজে লাগবে। আমি এই মুহূর্তে পিয়াস সরকারকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের মনে রাখতে হবে যে যেহেতু মিডিয়া কর্মীরা আছেন, তারাও হয়তো কিছু প্রশ্ন করবেন। আমাদের ক্যাবের পক্ষ থেকে উপস্থাপনের জায়গাগুলো মনে হয় আমরা মোটামুটি কনফার্ম করেছি। এখন শুধু কোনো নতুন পয়েন্ট যদি যোগ করেন, পিয়াস সরকার। পিয়াস সরকার, আপনাকে আনমিউট করে বলতে হবে। জি বলুন। পিয়াস সরকার। নাটোর থেকে রোহিত সরকার বলতে চাচ্ছি। ও সরি, রোহিত সরকার। আমি জি জি জি, আমি পিয়াস সরকার এই জন্য আর কি পাই নাই। আমি আয়োজক এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমি সরাসরি আমার বিষয়তে যাচ্ছি। দ্রব্যমূল্য এবং জ্বালানি মূল্য নিয়ে আমরা ক্যাব যথেষ্ট কাজ করেছি, কিন্তু আমরা সেবা মূল্য নিয়ে ততটা কাজ করতে পারি নাই। আমি সেবার এই করোনা মহামারীর সময়ে স্বাস্থ্য সেবা নিয়ে আসলে কাজ করার ক্যাবের যথেষ্ট প্রয়োজন আছে। আমরা দেখেছি যে স্বাস্থ্য সেবা মূল্য নির্ধারণের কোনো পদক্ষেপ আজ পর্যন্ত সরকার গ্রহণ করে নাই। আসলে যে যেমন পারছে চিকিৎসকরা তাদের তাদের সেবা মূল্য নির্ধারণ করছে, কেউ ১,০০০ টাকা, কেউ ১,৫০০ টাকা, কেউ ৫০০ টাকা। আসলে এটা বলতে গেলে দুঃখজনক ব্যাপার যে অগণতান্ত্রিক সামরিক সরকারের সময় আমরা একটা মূল্য নির্ধারণ অধ্যাদেশ পেয়েছিলাম, কিন্তু আজ ৩০ বছর আমরা গণতান্ত্রিক সরকার, এই মূল্য নির্ধারণের কোনো ব্যবস্থা আজ পর্যন্ত আমরা পাই নাই। তা আমি আশা করব যে ক্যাব এই ব্যাপারে উদ্যোগ নিবে, যেন চিকিৎসকদের ফি নির্ধারণের একটা ব্যবস্থা কিভাবে করা যায় এটা করার জন্য। এছাড়াও এই করোনা মহামারীর সময়ে যে সকল জেলাতে সংক্রমণ অধিক হয়েছে, সেই সকল জেলাতে আমি ইতিপূর্বে অনানুষ্ঠানিক আলোচনায় বলেছি যে পরীক্ষাগুলো আমরা দিচ্ছি, এই পরীক্ষার ফলাফল পেতে প্রায় ১ সপ্তাহ লেগে যাচ্ছে। প্রত্যেকটা জেলায় পিসিআর ল্যাব স্থাপন করা যায় নাই। এই পিসিআর ল্যাব স্থাপন না করলে আমরা ভোক্তারা টাকা দিয়ে যে পরীক্ষা করাচ্ছি, সেই অধিকার থেকে আমরা যথাসময়ে আসলে ফলাফল পাচ্ছি না এবং আমরা বঞ্চিত হচ্ছি। এছাড়া আমি যে আরেকটু প্রশ্ন রয়েছে, সেগুলো হচ্ছে যে আসলে আমাদের বণিক পাত্রার মুসা মিয়া ভাই বলেছেন যে আসলে আমাদেরকে এই যে মূল্য নির্ধারণের জন্য বিভিন্ন সংস্থায়, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা দৌড়াতে হচ্ছে। তো এই প্রসঙ্গে আমি বলবো একটি সমন্বিত মূল্য নির্ধারণ কমিশন গঠন করা যায় কিনা, এই বিষয়ে ক্যাব কি করতে পারে সেই বিষয়েও আসলে ভাবা দরকার আছে। তো সংক্ষিপ্ত আসলে সময়ের জন্য আরো কিছু বলার ছিল, যেগুলো আসলে উপস্থাপন করা
তবে প্রয়োজন আমি ছিল, বলবো যেমন আপনি রোহিত স্যার, আপনি যদি আপনার এখানে কমেন্ট বক্সে দিয়ে দেন, সেখান থেকেও কিন্তু আমরা পিক করতে পারবো। অর্থাৎ আপনার যদি আরো কোনো পয়েন্ট জি, থাকে আমাদের চ্যাট বক্সে। আমি সংক্ষিপ্ত আর দুই একটা ছোট্ট একটু প্রসঙ্গ সাইদ ভাই শেষ আমরা বলে আছি। শেষ করব। যেমন বিদ্যুতের যে প্রিপেড মিটার স্থাপনের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, নাটোরে আমরা আন্দোলন করেছিলাম। প্রিপেড মিটারে যে প্রিপেড মিটার প্রতিস্থাপন করা আছে, আমরা যে ইতিপূর্বে আমাদের অ্যানালগ মিটার, আপনার মাইকটা মিউট হয়ে গিয়েছে। নিজস্ব মূল্যে যে আমরা অ্যানালগ মিটার থেকে ডিজিটাল মিটার স্থাপন করেছিলাম, সেই ডিজিটাল মিটার আমাদেরকে ফেলে দিতে হয়েছে। আমাদের এই যে ডিজিটাল মিটার অপসারণ করে প্রিপেড মিটার লাগানো হলো, এই ডিজিটাল মিটারের যে মূল্য, এই মূল্যটা সরকার বা কোম্পানি কে দিবে? আর আবার জি, থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমরা আসল পয়েন্টটা পেয়ে গেছি। আপনার মাইক আবার মিউট হয়ে গেছে। সময় দিবেন আমাকে। আর আরেকটা কথা বলছে যে ভোক্তা অধিকার আইন হয়েছে, ভোক্তা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ভোক্তা অধিদপ্তর আসলে আইনের মূল স্পিরিট হচ্ছে আদালতে বিচার নিয়ে যাওয়া। কিন্তু আমরা লক্ষ্য করতেছি ভোক্তা অধিদপ্তর শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থার মধ্যে রয়ে গেছে, আসলে কোনো বিচারই আদালতে যাচ্ছে না। এটাও একটা মানে কেন যাচ্ছে না এটাও আসলে বিবেচনা করা দরকার, যে আদালতে বিচার যাচ্ছে। যদিও আদালতে আমাদের জানি যে দীর্ঘ জি, আমার মনে হয় যে রোহিত সরকার, দুঃখিত আমি বারবার নামটা ভুল করছি, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি অন্য আলোচক, জি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ মামুন স্যার প্লিজ। রাজশাহী থেকে ক্যাব, হ্যাঁ বলুন, আপনাকে একটু আনমিউট করে নিতে হবে। ধন্যবাদ সঞ্চালক মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জন গোলাম রহমান স্যার সহ সকলকেই শ্রদ্ধেয় সালাম এবং শুভেচ্ছা জানাই রাজশাহী জেলা ক্যাবের পক্ষ থেকে। আজকের আলোচনাটা শেষ পর্ব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা করেছেন, যে আইনের সংস্কারের বিষয়ে কথা বলেছেন, জনসচেতনতার বিষয়ে কথা বলেছেন এবং জন অধিকার নিয়ে রতন ভাই কিছু ভালো কথা বলেছেন, প্রশ্ন তোলার অধিকার এবং জবাবদিহির অধিকার। এগুলো আমাদের আসলে প্রাণের দাবি। আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করি, এগুলো আমাদের প্রাণের। আপনি মিউট হয়ে গেছে আবার, আপনার করতে পারি না, হ্যাঁ বলুন। সঠিকভাবে পালন করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা আমাদের সীমিত ক্ষমতার কারণে কিন্তু আমরা বেশি দূর এগোতে পারি না। তো আজকে আপনারা উপর লেভেল থেকে আজ এই ধরনের একজন সেমিনার গুরুত্ব বহন করবে, কারণ হচ্ছে আমাদের কানেক্টিভিটি বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু একটা সাহস পাচ্ছি, শক্তি পাচ্ছি যে না, ক্যাবের ভয়েস রেস করার মতো একটা প্ল্যাটফর্ম নতুন। হ্যালো, আমি কি আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনার আসলে নেটওয়ার্কের অনেক জটিলতা রয়েছে, নেটওয়ার্ক স্লো। হ্যাঁ, আপনার মনে হয় যে আপনি যদি স্যার একটু টাইপ করে মানে এখানে দেন, আমরা সেটা আমি পড়ে দিচ্ছি আপনার পক্ষে। আমরা অন্য আরো কারো যদি কোনো বিষয় থাকে আমরা শুনতে পাচ্ছেন? আমি সংক্ষেপে বলি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু খুবই লো, মানে কেটে যাচ্ছে আপনার কথা। আমার মনে হয় যে আপনি টাইপ করেন, সেটাই ভালো। আমি সংক্ষেপে দুটো কথা বলি, যে আজকে রাজশাহী শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজশাহী শহর না, রাজশাহী জোন, আম হচ্ছে গুরুত্বপূর্ণ একটি খাদ্য। এই আমটা যেন নিরাপদ হয়, সেই ক্ষেত্রে প্রশাসনকে আমরা ক্যাবের পক্ষ থেকে বারবার অনুরোধ করেছি, কিন্তু আমরা জানি যে এই আম কিন্তু আমরা নিরাপদ আম খেতে পাচ্ছি না। এটার ব্যাপারে গুরুত্ব দেওয়া দরকার এবং পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিয়ে একটি প্রতিষ্ঠান হয়েছে, সে প্রতিষ্ঠানের কার্যক্রম বৃদ্ধি করা দরকার। আমরা মাঠ পর্যায়ে কিন্তু খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রম সেইভাবে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আজকে খাদ্যে ফরমালিন দেওয়া হচ্ছে, কার্বাইড দেওয়া হচ্ছে, ইথানল দেওয়া হচ্ছে, রং দেওয়া হচ্ছে, এত কিছু দিয়ে খাদ্যকে আজকে ভেজাল করে দেওয়া হচ্ছে। আর সেই ভেজাল খাদ্য খেয়ে আমরা দৌড়াচ্ছি চিকিৎসা সেবার কাছে। চিকিৎসা সেবার তো চরম একটা দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান, যেখানে গেলে মানুষ দুইবার অসুস্থ হন, একবার অসুস্থ নিয়ে যান, আর একবার ওখানে গেলে নতুন করে অসুস্থ হয়ে যান ডক্টরদের অসহযোগিতা এবং ডক্টরদের অতিমাত্রায় কমার্শিয়াল মেন্টালিটির কারণে। এইটা নিয়ে কিন্তু ক্যাব
কাজ করা উচিত এবং জোরালো ভূমিকা। আমার রইস ভাই অনেকগুলো কথা বলেছে, আমি রইস ভাইয়ের সকল কথাতেই সমর্থন করি। প্রিপেড মিটার নিয়ে শামসুল আলম স্যারের একটা সুনির্দিষ্ট বক্তব্য আমরা গত কিছুদিন ধরেই বলছি যে স্যার যেন একটু সুনির্দিষ্ট বক্তব্য দেন, কিন্তু স্যার হয়তো এটা নিয়ে গবেষণা করছেন, সময় মতো যেন এটা অবশ্যই দেন। তো আরো কিছু বলার ছিল, যে সমস্যার কারণে আমি সংক্ষিপ্ত করছি। পাশাপাশি আমরা জবাবদিহিতা এবং জনগণের অধিকার নিয়ে, ভোক্তা অধিকার নিয়ে কাজ করব, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মামুন স্যার আপনাকে, আপনি অনেক কষ্ট করে কানেক্টেড থেকেছেন। আমরা এবার নিতে চাই ডক্টর নাসির শামস স্যার, আপনি যদি একটু বলেন আপনার পয়েন্ট। ডক্টর নাসির শামস। জি জি, আসসালামু আলাইকুম। আসলে আমি সবাইকে সম্মান প্রদর্শন করে আমার কথাটা বলার চেষ্টা করছি, সময় খুবই সংক্ষিপ্ত। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এই যে মূল্য কমাতে হবে এই ধরনের একটা আমার মনে হয় যে একটা চিন্তা সবার মধ্যে বসে গেছে যে ক্যাবের দায়িত্ব মূল্য কমানো। কিন্তু আমার যেটা মনে হয় যে যদি আমরা ধরি যে দেশটা একটা পরিবার এবং আমরা একটা জিনিস কিনে ফেলেছি, এখন সেটা আমার পছন্দ ছিল না, আমি বলেছি আমি কম দামি জিনিসটা কিনবো, কিন্তু বেশি দামি জিনিসটা কিনে ফেলেছি। তো পরিবারে যখন আসে সে জিনিসটা কিন্তু অধিকার নাগরিকের। তো সেই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আমাদের এই অধিকারের প্রশ্নটা অনেক জটিল হয়ে গেছে। আমার যেটা মনে হয় যে আমি এটা কিনতে চাই নাই সেটা বলে আর লাভ নেই, এটা অলরেডি আমার কাছে চলে এসেছে। আচ্ছা, এখন যেমন ধরা যাক যে কোল পাওয়ার, এখন কোল পাওয়ার আমি চাই না অথবা পরিবেশে ক্ষতি হবে, এইটা নেওয়া ঠিক হবে না, কিন্তু কোল পাওয়ার তো চলে এসেছে। তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে কোল ম্যানেজমেন্ট করার জন্য কোল প্রতিষ্ঠানগুলো, যেগুলো পাওয়ার প্ল্যান্টের যে মালিকরা, তারা এই কোল থেকে বিদ্যুৎ তৈরি করার পরে পরিবেশে ক্ষতি যে করবে না তারা নিশ্চিত করেছিল, সেটা করতে পারছে কিনা। সেই ঠিক একইভাবে এই যে মিটারের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখন মিটারের দামটা মানে আমি সবাইকে সম্মান প্রদর্শন করে বলছি যে মিটারের দামটা কে দিবে, এইটা নিয়ে যে আমরা অনেক বেশি এর ভেতরে ঢুকে যাচ্ছি, কিন্তু ঠিক অপরদিকে আমরা এইটা যে এই যে উন্নত মিটারগুলো সব গ্রাহক পেল কিনা, এখন এইটা তো একটা সত্যি প্রশ্ন যে এটার মূল্য কে দিবে। কিন্তু সব গ্রাহক যদি এটা পেত তাহলে আমাদের সমষ্টিগতভাবে যে যেই সব জায়গায় চুরিগুলো হচ্ছে সেগুলো কিন্তু ধরা পড়তো এবং ঘুরে ফিরে এটা কিন্তু ভোক্তার অধিকার একটা সংরক্ষণ হতো। কিন্তু মুশকিল যেটা হচ্ছে যে কারো একজন নীতি নির্ধারকের মনে হয়েছে এই মিটারটা ভালো, উনি এটা ব্যবহার করছে, দুদিন পরে আরেকজন এসে উনি বলছেন যে না এটা ভালো। তো আমার মনে হয় যে আমরা মানে এই যে একটা মানে একটা কমপ্লেক্স সিচুয়েশন যে আমরা কোন অধিকারটা মানে আমরা ইয়ে করবো, আমার মনে হয় আমরা সামগ্রিকভাবে দেখার চেষ্টা করলে আমরা বোধহয় ওই ছোট পকেটে ঢুকে যাব না। তাছাড়া কিন্তু আমরা প্রাসঙ্গিক কথা বলতে পারবো না, কারণ আমরা যতই চিল্লাচিল্লি করি, এখন একটা প্রসেস যখন হয়, মিটারের অর্ডার হয়ে গেছে, মিটার কিনে ফেলেছে, এখন যদি আমরা স্টিল নাও মানে 10 বছর আগের যে প্রশ্ন যে মিটারের দাম কে দিবে, এই প্রশ্নটা করেছি, এটা শুনেন নাই, এখন কিন্তু এইটা টু লেট। এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি একটা উদাহরণ স্বরূপ বলছি আর কি, এটা প্রতিটা ক্ষেত্রেই এটা হচ্ছে, যেমন হলো যে কোল ব্যবহার হবে নাকি রিনিউয়েবল ব্যবহার হবে, এটা পুরনো প্রশ্ন। এখন কোল পাওয়ার প্ল্যান্ট যেগুলো হচ্ছে সেখান থেকে যে ওয়েস্টটা বের হবে, ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিভাবে হবে, এ ধরনের এখন কোল একটা পাওয়ার প্ল্যান্ট তার ইফিসিয়েন্সি 40% এদিক সেদিক হবে, এখন 60% যে এক্সট্রা, এইটা 100 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট হলে 100 মেগাওয়াট একটা থার্মাল আউটপুট হবে। তো সেইটার জন্য পরিবেশে কি কি ক্ষতি হতে পারে এগুলো নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যখন হবে, এখন আমার মনে হয় যে আমাদের প্রিপারেশন নেওয়া দরকার যে ওই স্পেসিফিক ওই কোম্পানি তারা যে প্রমিস করেছিল, এটা কিন্তু সরকারকে প্রমিস করেছে, জনগণকে প্রমিস করেছে যে তারা পরিবেশে ক্ষতি করবে না, সেই জিনিসটাকে কি আমরা দেখতে পারি কিনা, যে তারা যদি ক্ষতি করে তাহলে সেটার ক্ষতিপূরণ দিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা পুরো সিস্টেমের বিরুদ্ধে না গিয়ে
আমরা স্পেসিফিক একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গেলাম, সেটা আমার মনে হয় ক্যাবের পক্ষের জন্য অনেক সহজ হবে। আর যদি আমরা একেবারেই গোড়া থেকে বলি যে সবই ভুল, তাহলে এই কথাটা আমার মনে হয় না মানে সঠিক হবে, কিন্তু কেউ শুনবে বলে আমার মনে হয় না। ডক্টর নাসির, আপনি চমৎকার ভাবে একটা খুব নতুন ডাইমেনশন আজকের আলোচনায় যুক্ত করেছেন। জি, আমার আমি ধারণা আসলে যে অনেক অনেক ধন্যবাদ। এই আলোচনাটা অনেককে ভাবাবে, আমি মনে করি। আমি এটা রিপিট করতে চাই না, কারণ আপনি নিজেই আমি যথেষ্ট ছোট্ট একটু বলতে চাই যে তাই বলে আমরা যদি অধিকার ছেড়ে দিই, কেউ আমাদেরকে অধিকার কিন্তু দেবে না। তাই বলে প্রিপেড মিটারের মূল্য নির্ধারণ পুনর্নির্ধারণ করা যাবে না, বা কোল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে বলে পরিবেশ আমরা ধ্বংস করে দেবো, স্থাপন হয়ে গেছে তাই ধ্বংস করতে হবে, এটা বন্ধ করা যাবে না, বা এটা করা যাবে না। এটা নিয়ে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে কিন্তু চলতেই থাকবে। উনি কিন্তু দুটো দিকের কথাই বলেছেন। উনি বলেছেন আমরা যেন একটাতে আটকে না থাকি, আমরা যেন এরপর একের পর এক যাই আসুক প্রত্যেকটা ব্যাপারে আমরা যেন কনসার্ন থাকি। আসলে কোনো কিছু, এটাই কিন্তু ডক্টর নাসিরের মূল সাবমিশন, আমি যতটুকু বুঝতে পেরেছি। এবং আরেকটা সিঙ্গেল পয়েন্ট, যেমন ধরেন যে কয়লার 4 রকমের ওয়েস্ট হয়, সলিড ওয়েস্ট, বায়োবিও ওয়েস্ট, তরল ওয়েস্ট। এখন এগুলো নিয়ে আসলেই যে এরা কি করবে, আমার ব্যক্তিগতভাবে আমার একটা গবেষণা আছে, এবং এটা কিন্তু খুব হ্যাপাজার্ড একটা অবস্থা হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ওই সলিড ওয়েস্ট গুলো নিয়ে আমরা রোড কনস্ট্রাকশনে ব্যবহার করতে পারি অথবা কিছু, কিন্তু যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, আমেরিকা অথবা অন্যান্য কান্ট্রি, তারা কিন্তু কোল ওয়েস্ট নিয়ে এগুলো করছে না। এবং ইভেন ওনাদের দেশেও এইটা কিন্তু জনগণ সচেতন না। তো সেক্ষেত্রে আমাদের দেশে কিভাবে এইটা না, যেমন আমি একটু কমপ্লিমেন্ট করি যে আপনার এখানে আমাদের যেমন ইটিপি, ইফ্লুয়েন্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা গভর্নমেন্ট, এটা আছে কিন্তু এটা চলে না, এটা চালানো হয় না। এখন আমরা যদি যে কোনো একটা সেক্টর, যেমন ধরেন ওষুধ কোম্পানিগুলো, ওষুধ কোম্পানির ওয়েস্ট রিসাইক্লিং, এটা বাংলাদেশের ক্যাপাসিটিই নাই। এখন একটা কোম্পানির নাম দিয়ে তারা এটা ছেড়ে দেয়। ওকে, আমার মনে হয় অনেক, আমরা যদি একটু যাই অন্য আলোচকদের কাছে, আমার মনে হয় আপনার পয়েন্ট অনেক 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 পরিষ্কার হয়েছে। এটা আমরা এবার অন্য বলতে চাচ্ছিলাম বলুন, একটু ক্যামেরাটা কি অন করা সম্ভব হবে? মিরাজ শামস, প্লিজ। আমি বাসা থেকে বলছিলাম, চাচ্ছিলাম আর কি। ওকে, হ্যাঁ বলুন বলুন। আমি বলতে চাচ্ছি যে আপনারা জ্বালানি নিয়ে বেশ কাজ করলেন, ক্যাব মোবাইল অপারেটরদের সেবা নিয়ে মামলা হয়েছে, সেটা নিয়ে কাজ হচ্ছে। কিন্তু আমার একটু আগ্রহের জায়গা হচ্ছে যে একদিকে মহামারীর দুর্যোগের সময়, এর মধ্যে মানুষের মৌলিক অধিকার যে খাদ্য প্রধান নেটওয়ার্ক যথারীতি বিপদে পড়েছে। আমি বলতে চাচ্ছি যে এই যে চালে প্রধান খাদ্যপণ্য যে চাল, এই চাল হচ্ছে আপনার যেটা দেখতে পাচ্ছি যে গতবার মিনিস্ট্রি বলেছে, খাদ্য মন্ত্রণালয় বলেছে চালের ঘাটতি খুব বেশি হবে না, কৃষি মন্ত্রণালয় বলেছে, কিন্তু পরে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে ঘাটতি হবে, আমদানি সুযোগ দিল। বাস্তবিক পক্ষে কতটুকু আমদানি হলো? খুব বেশি না সেটা পরিমাণটা, কিন্তু সাধারণ ভোক্তা যে সাফার করলো উচ্চ মূল্যের চাপটা, এবং এরপরে যারা সরকারের চাল দেওয়ার কথা সেই চাল দেয়নি, সরকারের মজুদ কমিয়ে রেখে বাজারে এক ধরনের অসন্তোষ বা ক্রাইসিস তৈরি করে হাই প্রাইসে ভোক্তাকে মানে বাধ্য করলো কিনতে। শেষ পর্যন্ত গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিল, ক্যাব কেন হচ্ছে সে ব্যাপারে কোনো বড় ভূমিকা রাখলো না, এইটা বিষয়ে জানতে চাচ্ছি। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় এই পয়েন্টটা হয়তো যখন সভাপতি মহোদয় কথা বলবেন বা অন্য কেউ এটা অ্যাড্রেস করবেন, আমরা আপনাকে একটু মাইকটা মিউট করতে বলবো। আমি নিজেই করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এখন আর কারো কোনো বক্তব্য যদি না থাকে তাহলে আমরা প্রবন্ধ উপস্থাপকের কাছে যেতে চাই। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে আমরা মোটামুটি আলোচনা সব জায়গা থেকে যতটুকু পেয়েছি, সেই জায়গায় আমাদের আজকের প্রবন্ধ উপস্থাপক ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আপনি যদি আপনার ফাইনাল কমেন্ট করেন। আচ্ছা, মলয়দা কনক্লুড করেনি, তাকে কি সময় দেবেন আপনি? ও হ্যাঁ, সেটাও একটা ভালো দিক। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। মলয় স্যার কি আছেন যুক্ত? আসলে স্যার ইন্টারনেটে কিছু সমস্যা হচ্ছে। উনি আছেন কিন্তু হাইডে আছেন এবং মিউটে আছেন, ওনাকে যদি হ্যাঁ স্যার মনে হয় হ্যাঁ, আর ইন্টারনেট একটু মানে সমস্যা করছে সব জায়গায়। আমি কিন্তু এর মধ্যে 2 বার সুইচ করেছি নেটের কানেক্টিভিটি নিয়ে। তো এনিওয়ে, যদি আসেন স্যার আমরা হয়তো পরেও নিতে পারবো সভাপতি মহোদয়ের বক্তৃতার আগে ওনার কোনো পয়েন্ট। আমি অনুরোধ করছি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া স্যার, আপনাকে আপনার ফাইনাল রিকমেন্ডেশনের জন্য।
ধন্যবাদ। আসলে বেশ কিছু আলোচনা খুব পরিষ্কারভাবে এসছে। ডক্টর নাসির শামস যেটা শেষ পর্যায়ে বলছিলেন, সেইটাতে আমি শুধু একটু আসতে চাই এবং তার উপরে মিরাজ শামস যে কথাগুলি যুক্ত করেছেন, সেখানেও আমার মনে হয় যে আমাদের একটু অ্যাড্রেস করার ব্যাপার আছে আলাদা করে। প্রথমে যদি ডক্টর নাসির শামসের জায়গাটা আমি ঠিকঠাক মতো বুঝে থাকি, তাহলে উনি দুটো জায়গায় বলার চেষ্টা করছেন। সেটা হচ্ছে যে আমরা ইনিশিয়াল স্টেজে যে ফাইটটা দেওয়ার চেষ্টা করছিলাম, বিশেষত উনি উদাহরণ হিসেবে এনেছেন যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হবে না রিনিউয়েবল এনার্জির দিকে যাবে। যেটাকে ডক্টর শামস বলছিলেন যে এই আলাপটা পুরনো। যেহেতু কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চলে এসছে, তাহলে কি হবে? এখানে আসলে ক্যাবের সুনির্দিষ্ট কাজ আছে এবং সুনির্দিষ্টভাবে বেশ কিছু ভবিষ্যৎ কর্মপন্থা অলরেডি হয়েছে। গত সপ্তাহেই আরো একটি ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হয়েছে। ৩টি সংস্থা একসাথে কাজ করবে। ক্যাব, প্রাণ প্রকৃতি সুরক্ষা মঞ্চ এবং অ্যাকশনএইড এই পার্টিকুলার এনার্জি পলিসি নির্ধারণ করার জন্য। বাংলাদেশে কিন্তু এখনো এনার্জি ট্রানজিশনের যে পলিসি, সেই পলিসি কিন্তু নেই। আমরা এখনো নানান রকমের কথা বলছি, কাণ্ডজ্ঞানের জায়গা থেকে কথা বলছি, কিংবা বাইরের থেকে উদাহরণ নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আমাদের নিজস্ব যে এনার্জি পলিসি থাকার কথা সেটা সো কল্ড মাস্টার প্ল্যান নামে চালিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু এই মাস্টার প্ল্যানেও আসলে যা আছে সে অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট অ্যাক্ট করছে না। আমি কেবলমাত্র অভিযোগ করার জন্য অভিযোগ করছি সেটা না। আমি উদাহরণ হিসেবে আপনাদের সামনে বলছি। যেমন ধরেন, এর মধ্যেই মাস্টার প্ল্যানে কিন্তু রিমোট যে সমস্ত এরিয়া গুলোতে আপনার বিদ্যুৎ সরবরাহ করার প্রয়োজনীয়তা আছে, বিশেষত দ্বীপাঞ্চলগুলোতে কিংবা গভীর পার্বত্য জেলাগুলোতে, সেখানে কিন্তু বাংলাদেশের যে সমস্ত বিদ্যুৎ যারা বিতরণ করেন, যেমন ধরেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, তারা কিন্তু তাদের এই মাস্টার প্ল্যানের মধ্যেও নাই, তাদের কিন্তু কর্মকাণ্ডের মধ্যেও নাই। ফলে আপনার ইটকলের মতো সংস্থাগুলো এসছে, ইটকলের সহযোগিতা, ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় এবং ডিএফআইডি এর সহযোগিতায়, যদিও নামটা এখন চেঞ্জ হয়ে গেছে ডিএফআইডি, এটা এখন ভিন্ন নামে ভিন্ন একটা এন্টিটি তৈরি হয়েছে। ওদের আর্থিক সহায়তায় কিন্তু ২৮টির মতো রিনিউয়েবল এনার্জির অর্থাৎ সোলার বেসড পাওয়ার প্ল্যান্ট কিন্তু গড়ে উঠেছে বাংলাদেশে। এর মধ্যে এই একটা টার্ম পেপার তাদের তৈরি করেছে ইটকল। সেই টার্ম পেপারের মধ্যে বলা আছে অন্তত ২০ বছর এই রিনিউয়েবল এনার্জির প্রজেক্ট গুলো রান করবে, তাহলে তাদের এই ইনভেস্টমেন্ট গুলো উঠে আসবে প্রায় ২ কোটি ৩ কোটি টাকার, ২০ কোটি ২৫ কোটি টাকার মতো এক একটাতে ধরেন ইনভেস্টমেন্ট। এবং সেখানে বলা আছে ন্যূনতম যারা ব্যক্তিগত উদ্যোক্তা, যারা এন্টারপ্রেনার যারা আছেন, তাদেরকে ন্যূনতম ১০ বছর চালাতে হবে। ৫ বছরের মধ্যে যদি কোনো কারণে গভর্নমেন্ট সেখানে মনে করে যে না তারা ঢুকবে, তারা সার্ভিসটাকে প্রোভাইড করবে, সেক্ষেত্রে হচ্ছে তাদের এই বিদ্যুৎ যেটা সোলার এনার্জি থেকে উৎপাদন হচ্ছে, সেটা তাদের গ্রিডের মধ্যে কিনে নেবেন তারা যৌক্তিকভাবে এবং 15% ইকুইটি দিয়ে, তাদের যে স্থাপনার যে ব্যয়টা হবে সেই সবগুলো দিয়ে। ইতিমধ্যে আপনারা জেনে অবাক হবেন, এই ২৮টি যারা ব্যক্তিগত উদ্যোগে এই রিনিউয়েবল এনার্জির জন্য যারা প্ল্যান্ট গুলো প্রতিষ্ঠা করলেন, প্রজেক্ট প্রতিষ্ঠা করলেন, তারা প্রজেক্ট গুলো রান করছে দীর্ঘ সময় ধরে। যদি প্রথমটা মনে রাখবেন যে আমাদের প্রথম এই প্ল্যান্ট হয় কিন্তু মনপুরাতে, এবং সেটা ওয়ার্ল্ড ব্যাংক একটা মডেল হিসেবে সারা পৃথিবীতে প্রচার করছে যে রিনিউয়েবল এনার্জির প্রজেক্ট গুলো কিরকম করে হওয়া উচিত, অর্থাৎ এতটাই ভালো একটা প্রজেক্ট হয়েছে। সেখানেই ২৮টির মধ্যে প্রায় ১৭টিতে এখন বিআরইবি ঢুকে তাদের বিজনেস গুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তাহলে দেখেন, সরকার আইন তৈরি করছে, সরকার এন্টারপ্রেনারদেরকে উৎসাহিত করছে এবং তারা পলিসি হিসেবে মাস্টার প্ল্যানের কথা বলুন কিংবা অন্য এমনিতেই অ্যাডহক বেসিসে বলুন, তারা বলছে যে তারা ধীরে ধীরে কোল থেকে বন্ধ করে দিয়ে রিনিউয়েবলের দিকে যাবে। সো আমি ডক্টর নাসির শামসের সাথে বিনয়ের সাথে এই কথাটা আহ, বলতে চাই যে এটা আসলে পুরনো আলাপ নয়, বরং এই আলাপটাই নতুন, যে আমাদেরকে রিনিউয়েবল এনার্জির দিকে যেতে হবে। গভর্নমেন্টেরও প্লেস হচ্ছে বা কমিটমেন্ট হচ্ছে তারা ধীরে ধীরে কোল থেকে কিন্তু রিনিউয়েবলের দিকে যাবে। কিন্তু দেখেন, এটা বলছে মুখে, অ্যাটিটিউডটা দেখেন কাজের ক্ষেত্রে, যে ২৮টা প্রজেক্ট ব্যক্তিগত পর্যায়ে চলছে, সেখানে ১৭টিতে এখন আরএবি ঢুকে তাদের বিজনেসটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই জায়গাগুলোতে আমাদের কথা বলতে হবে বেশি, যেখানে আপনি প্রাইভেটলি মানে তারা যাতে প্রাইভেট এন্টারপ্রেনাররা যাতে বিজনেসটাকে তুলে আনতে পারেন, তারা যেন উৎসাহী হন, রিনিউয়েবলের দিকে যেন আমরা আরো যেতে পারি, সেই জায়গাটাই যেখানে গভর্নমেন্টের আরো ফ্যাসিলিটেট করার কথা, সেখানে কিন্তু গভর্নমেন্টেরই আরেকটি প্রতিষ্ঠান দেখা যাচ্ছে কি বাধা তৈরি করছে। ফলে এই পুরো ব্যাপারটার মধ্যে বৈপরীত্য, আমি যেটা আমার মূল উপস্থাপনাতেও ছিল, এই বৈপরীত্য কিন্তু আছে। ফলে আলোচনা মোটেও এটাকে পুরাতন ধরে নিয়ে বন্ধ করা উচিত না, এটাই চালিয়ে যেতে হবে। তবে
ডক্টর নাসির শামস যেটা বলেছেন যে যেগুলো আছে সেগুলো ইমিডিয়েটলি যেগুলো বন্ধ হচ্ছে না সেটা তো একটা নির্দিষ্ট ফেজে বন্ধ হবে। সেটার ওয়েস্ট ম্যানেজমেন্টটা কি হবে? ওয়েস্ট ম্যানেজমেন্টটা ধরেন যদি কথা বলতে হয় তাহলে আমাদের হতাশার জায়গাটা কিন্তু অনেক বড়। আপনি দেখবেন যে চট্টগ্রামে 2015-16 দিকের ঘটনা হবে। একটি সিম্পল একটি ট্যাঙ্ককে পরিষ্কার করতে গিয়ে কতগুলো মানুষ মারা গেছে। প্রায় 30-40 জনের মতো মানুষ। আমাদের সেই সমস্ত ওয়েস্ট, কেমিক্যাল ওয়েস্ট, অন্যান্য রূপপুরের সব পারমাণবিক ওয়েস্টের আলোচনায় যদি আমরা নাও যাই, আপনি যারা সিটি কর্পোরেশনের এলাকায় থাকেন, ঢাকা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আপনাদের কি ধারণা আমি একটু জানতে চাই। আপনি তো দেখি যে সাধারণ বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিতে হচ্ছে। গত সপ্তাহেই নির্দেশনা এসেছে উচ্চ আদালত থেকে যে ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছেন সেটা যেন আদালতকে জানান। যেই দেশটা এখনো পর্যন্ত হাউসহোল্ড ওয়েস্ট ম্যানেজমেন্টটাই শেখেনি, তারা কোলের ওয়েস্ট কিভাবে ডিল করবে, তারা পারমাণবিক চুল্লির ওয়েস্ট কিভাবে ডিল করবে, এইটা আমার জন্য আসলে বড় রকমের একটি শঙ্কার জায়গা। ফলে এই ওয়েস্ট নিয়ে কথা বলতে হবে আমাদের, সেটি আমি নিশ্চয়ই একমত। পাশাপাশি আমাদের ওই আলোচনাটাও চালিয়ে যেতে হবে যে এরকম প্রাণঘাতী, আত্মঘাতী, পরিবেশ বিধ্বংসী যে সমস্ত প্রকল্পগুলো আমরা ইতিপূর্বে বিভিন্ন কারণে, বিভিন্ন উদ্দেশ্যে, বিভিন্ন বেসরকারি বলেন বা বিদেশি সংস্থাগুলোর চাপের মুখে পড়েও আমরা যে সমস্ত কাজ করে ফেলেছি সেগুলো থেকে ধীরে ধীরে যেন সরে আসি। আইনের জায়গাটাও যদি এখানে আমাকে একটু এমফাসাইজ করতে বলেন তাহলে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে বিশ্ব ব্যাংকের এই যে এখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পরিবেশগত বিষয়টি অতটা দেখতে হবে না এরকম একটা বিষয়ে যখন একটি আইন পাশ করার পরিকল্পনা চলছিল সেইটার বিরুদ্ধে কিন্তু আইন হয়ে উচ্চ আদালতে কিন্তু মামলা হয়েছে। সেই মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশনার কারণে আইনটা কিন্তু পাশ করা সম্ভব হয়নি। এটি খুব সম্ভবত 2004 সনের দিকের ঘটনা হবে। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের এই ধরনের ইম্পিউনিটি বা ইমিউনিটি দিয়ে আইন পাশ করার জায়গাটা ঠেকানো গেলেও এডিবি কে কিন্তু আমরা এখনো পর্যন্ত ঠেকাতে পারিনি। এডিবি এখানে কোন কোন জায়গায় কিভাবে ইনভেস্ট করছে, আমি উদাহরণ হিসেবে কিন্তু বলছি এটা, আমি কোনো পার্টিকুলার কোনো সংস্থাকে পিক করছি সেটা নয়, বোঝানোর জন্য। এডিবি আমার এখানে ইনভেস্টমেন্ট করতে গিয়ে কোন কোন ধরনের পরিবেশের জায়গায় আদৌ বিনিয়োগ করতে পারবে কিনা, অর্থাৎ পরিবেশ বিধ্বংসী কোনো প্রকল্পে, সে নিয়ে কিন্তু আইনগত জায়গায় আমরা এখনো পর্যন্ত কোনো চ্যালেঞ্জ করে উঠতে পারি। তারা কোথায় কোথায় বিনিয়োগ করছে, তাদের সাথে গভর্নমেন্টের কি টার্মস এন্ড কন্ডিশন, কি কিসের ভিত্তিতে লোন গুলো নেওয়া হচ্ছে। আমরা ক্যাবের তরফ থেকে আমি মনে করি যে এই জায়গাটা আমাদের অনেক বেশি কাজ করার সুযোগ আছে। আমরা কিন্তু এই কন্ট্রাক্ট গুলো সম্পর্কে জানি না প্রায়। এগুলোকে সিক্রেসির জায়গায় নিয়ে এসে কখনোই কিন্তু প্রকাশ করা হয় না। ইভেন দেখবেন গত মাসের ঘটনাটাও যদি দেখেন, চায়না থেকে কত টাকায় কোভিড এর ইনজেকশন টিকা কিনছে সেটা প্রকাশ করে দেওয়ার কারণে কিন্তু একজনের বিরুদ্ধে ব্যবস্থা পর্যন্ত নেওয়া হয়েছে। যেখানে জনস্বার্থ জড়িত সেখানে রুল অফ থাম্ব হচ্ছে যে এভরিথিং হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট এন্ড ক্লিয়ার এন্ড ওপেন। সেখানে আপনার যখন চাকরি যাচ্ছে তার মানে বুঝতে হবে যে সেখানেও কোনো না কোনো জায়গায় ভূত ঢুকেছে, যেটাকে আড়াল করার একটা ব্যাপার আছে। এই জায়গায় ক্যাবের কথা বলার জায়গাগুলো তো আছে এবং কথা বলছে। আমি সংক্ষিপ্ত করছি, মিরাজ শামস যেটা বলছিলেন যে চালের মজুতদারি এবং জনগণকে যে উচ্চ মূল্যে কিনতে বাধ্য করা হয়েছে, এই জায়গাগুলোকে, এগুলোতে কিছু কাজ আছে এবং কিছুটা এখনো মনে হয় যে খুবই গ্রে এরিয়া। এই জায়গাগুলো নিয়ে কথা বলা দরকার। বাঁধ নির্মাণের প্রসঙ্গগুলো আসেনি আমাদের আলোচনাতে। আমি যদিও বলেছিলাম যে আমি খুবই আইনি জায়গাটায় কনফাইন করার চেষ্টা করেছি আমার আলোচনা, কিন্তু এই আলোচনা আসলে অনেক বড়। সেটা আকাশ দাস সহ মলয় স্যারও বলেছেন, রাজীবুজ্জামান রতন ভাইও বলেছেন যে এটা আসলে কেবল আইনি ব্যাপার নয়, এটাকে আসলে আহ, অন্য অনেক বিষয় আছে, সামাজিকভাবে সমাধান করার ব্যাপার আছে, আন্দোলনের মাধ্যমে সমাধান করার ব্যাপার আছে। আমি ওনাদের বক্তব্যের সাথে একদম শ্রদ্ধার সাথে একমত পোষণ করছি। সেজন্য উল্লেখ করছি, যেমন ধরেন বাঁধ নির্মাণ নিয়ে নানা ধরনের কথা এসছে। আপনারা দেখেছেন খুলনাতে এই ইয়াসের প্রভাবে মানুষজন নিজেরা রাস্তায় পানির মধ্যে দাঁড়িয়ে থেকে কিন্তু বাঁধ আটকানোর চেষ্টা করছে। এই বাঁধ নিয়ে কি দুর্নীতি সে নিয়েও যদি কথা বলতে হয়, সেখানেও দেখবেন যে আলটিমেটলি কিন্তু এই ভোক্তা গত 40টা বছর যাবতীয় কিন্তু প্রতারিত হচ্ছে নানা রকম ভাবে। সেখানে কয়শো কোটি টাকা সেখানে বিনিয়োগ হয়েছে, সেটা যদি আমরা একটু করে কাগজপত্রগুলোতে যা এসছে আমাদের দৈনিক পত্রিকাগুলোতে, সেগুলো যদি ঘেটে বের করি, আসলে আমাদের অবাক হওয়ার আসলে সীমা পরিসীমা ছাড়িয়ে যাবে। অর্থাৎ মানুষ প্রতিটা জায়গাতেই তাদের আসে, প্রত্যেকটাই তো জনগণের করের টাকা, আলটিমেটলি জনগণের মাথার উপরেই ছাপছে প্রতিটা বাজেট পাশের সময়ে আমরা এই আলাপ আলোচনাগুলো করি, বাকি সময়গুলোতে কিন্তু ভুলে যাই। কিন্তু আলটিমেটলি জনগণকে এই ব্যয়টা কিন্তু বহন করতে হচ্ছে।
তো সেই জায়গায় আমাদের যে হিসাব বুঝে নেওয়ার যে টেন্ডেন্সিটা, অর্থাৎ যেটা ওয়েস্টার্ন কালচারে খুব সহজেই আপনি পাবেন যে আমি টাকা দিচ্ছি, আমার সার্ভিসটা আমি বুঝে নেব, সেটা কিন্তু দাঁড়ালো না। এই জায়গায় যদিও বলছেন যে ডক্টর নাসরিন শামস যেটা বলছিলেন যে ক্যাব কিন্তু বার্গেনিং এজেন্ট না, ওনার কথা থেকে যদি আমি বুঝে থাকি, টেকনিক্যালি বার্গেনিং এজেন্ট হিসেবে প্রত্যেকটা নাগরিককে আসলে তৈরি করা ক্যাবের একটা কাজ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ প্রবন্ধের মূল উপস্থাপক ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আপনি আপনার পয়েন্টটা আনাতে আমার মনে হয় যে আমাদের মানে নিউ ওয়ে অফ থিঙ্কিং এক্সপ্লোর হলো। এটি খুবই প্রয়োজন ছিল, কারণ এই অনুষ্ঠানগুলোর মূল জায়গাটাই হচ্ছে চিন্তার জায়গাটায় ধাক্কা দেওয়া, এবং সেইখানটায় যদি আমরা সেই জায়গাটাকে সবসময় শানিত রাখতে পারি তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রির ইকোনমিক প্রফিট এবং অ্যাকাউন্টিং প্রফিট নিয়ে একটা কথা কিন্তু প্রচলিত আছে রিসার্চে, যে অ্যাকাউন্টিং প্রফিট পজিটিভ কিন্তু ইকোনমিক প্রফিট কিন্তু নেগেটিভ, কারণ আমাদের পরবর্তী প্রজন্ম আর কোনোদিন সেই মাছ পাবে না, সেই পানি পাবে না। অর্থাৎ এক্সটার্নালিটিজ এর যে হিসাব ইকোনমিক্সে, সেই জায়গাটাতে বলা হয় যে নেগেটিভ এক্সটার্নালিটিজ ইজ ভেরি হাই। তো সেটি কিন্তু রয়ে যায়, এবং আমাদের এই দেশগুলোতে সেই সব প্রকল্পকেই প্রায়োরিটি দেওয়া হয় যেগুলোর নেগেটিভ এক্সটার্নালিটিজ ইজ ভেরি হাই, কস্ট, সোশ্যাল কস্ট বা অন্য লং টার্ম কস্ট অনেক হাই। তো আপনি সেই জায়গাটাকে আনাতে আসলে পুরাতন বলে কিছু নেই, যেটা ক্ষতিকর সেটা যত পুরাতনই হোক সেটাকে তুলে ফেলতেই হবে, এবং নতুনের মধ্যে যে সমস্ত থ্রেট আছে সেগুলোকেও আবার আমাদের যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে সেই থ্রেট গুলো কমিয়ে ফেলতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি 1 মিনিটের জন্য মলয় ভৌমিক স্যারকে একটু আনতে চাই, যেহেতু স্যারকে ক্যামেরা আবার পেয়েছিলাম, যদি থাকেন তারপর আমরা সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করব। মলয় ভৌমিক স্যার। হ্যাঁ, আছি। হ্যাঁ, আমি একটু নিয়ম ভেঙে আপনাকে ডাকলাম, এর আগে মাঝখানে ডেকেছিলাম। যদি আপনি যদি কোনো পয়েন্ট মনে হয় আপনার, জাস্ট 60 সেকেন্ডস এর মধ্যে স্যার। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। আমি ওই সময় ওয়াইফাই কানেকশন হঠাৎ চলে যাওয়ার জন্য, পরে আবার ঢুকতে গিয়ে সমস্যা হচ্ছিল। আমার মনে হয় যে সকলের বক্তব্যের মধ্যে থেকে ব্যাপারগুলো এসে গেছে। আমি এটি দৃঢ়তার সাথে বিশ্বাস করি, ক্যাবের কাজ কিন্তু তার কাজ নির্ধারিত। আমরা ক্যাবের কাছ থেকে সবকিছু আশা করব, এটা ভাবার কোনো উপায় কারণ নেই। কিন্তু ক্যাবের সাথে যারা যুক্ত আছেন তাদের এই কথাটা উচ্চারিত হয়েছে যে তাদের অঙ্গীকার, তাদের কমিটমেন্ট নিয়ে আমাদের কোনো ধরনের মানে নেই। আমরা মনে করি এইরকম একটি সংগঠনে যেসব ব্যক্তিবর্গ নিজেদের মানে ত্যাগের মাধ্যমে দাঁড়িয়েছেন, সত্যি সত্যি তাদের নেতৃত্বে অনেক কিছু করা সম্ভব। এটা তো ঠিক যে আমাদের এমন কোনো দিক নাই যা এই ক্যাবের জায়গায় ভাবনার জায়গা নাই, যে মানে দারুণভাবে বাঁধের ব্যাপারটি আসলো যুগের পর যুগ ধরে। এই সমস্ত প্রক্রিয়া অব্যাহত রাখা হয় যে বাঁধ ভাঙবে, পানি আসবে, তখন আমি বেশি পানির মধ্যে এই বোল্ডার ফেলবো, যে এগুলোর হিসাব কেউ নেবে না, মানে খোয়াজ ক্রেডিট ছাড়া কেউ আর হিসাব নেবে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় হেকেপের নামে যে বিপুল পরিমাণ অর্থের অপচয় করা হচ্ছে, এই সব তো আছে। কিন্তু সচেতন করবার জন্য ক্যাব কি করতে পারে, কতটুকু সীমাবদ্ধতা আছে, তার মধ্যেও আমি মনে করি যে এই আলোচনাগুলোও একটা বিরাট সচেতনতার জায়গা তৈরি করলো। আমি ভোক্তা কণ্ঠ এবং ক্যাবকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আপনি নাটকের মানুষ, দান্দিকতা হচ্ছে আপনার মূল জায়গাটা। ডায়ালগ এবং ডায়ালেক্টকে আলাদা করে দেখাই আপনার ধর্ম, এবং ডায়ালগের মধ্যে যখন ডায়ালেক্ট থাকে তখন আলোচনা প্রাণবন্ত হয়। আমার ধারণা যে আজকের আলোচনা থেকে আমরা অনেক অনেক ধরনের নতুন ধরনের চিন্তা করার খোরাক পেয়েছি। আমি আর দেরি করতে চাই না, অনেক সময় ধরে সংবাদকর্মী সহ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং একই সাথে আমাদের সমস্ত আলোচক যাদেরকে আমি মাঝখানে কথা বলে একটু বিরক্ত করেছি, আমাকে ক্ষমা করবেন সেই জায়গা থেকে। আমি এবার এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেবার জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব গোলাম রহমান স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব গোলাম রহমান। প্রিয় সহকর্মীবৃন্দ, আলোচক বৃন্দ এবং গণমাধ্যমের আসসালাম আলাইকুম। আজকের যে ওয়েবিনার, এটা ক্যাবের জন্য দিক নির্দেশনার আমরা সবাই আমাদের জীবনের অনেক বিষয় বিষয় আমাদের ভোক্তাদের স্বার্থ সংশ্লিষ্ট। তাই ক্যাবের যে পরিধি, কার্যকর্ম পরিধি, এটা খুবই ব্যাপক হতে পারে। সব কাজ তো আমরা করতে পারবো,
এই দেশে ভোক্তার যে অধিকার আছে সে ব্যাপারে কতজন লোক সচেতন, এবং ভোক্তার অধিকারের যে প্রতিকার আছে এবং প্রতিকার পেতে হলে যে সোচ্চার হতে হবে সে ব্যাপারেই বা কতজন সচেতন। ক্যাব চেষ্টা করছে, বিশেষ করে ক্যাবের যে জেলা উপজেলা প্রতিনিধিবৃন্দ তারা চেষ্টা করছে, কেন্দ্রীয়ভাবে আমরাও চেষ্টা করছি, এবং ক্যাবের কর্মকাণ্ডের ফলে যে বেশ কিছু উদ্যোগ গৃহীত না হয়েছে তা নয়। আজকের আলোচনায় মূল প্রবন্ধে একটা কথা উঠে এসেছে যে ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাদের যে সার্ভিস ডেলিভার করার কথা সেই সার্ভিস তারা ডেলিভার করতে পারছে না। আবার এটাও সত্য, এদের বিরুদ্ধে এদের যে একবারে অর্জন না তা নয়। যেমন এনার্জি রেগুলেটরি কমিশন 11 বার মূল্য বৃদ্ধি হয়েছে বিদ্যুতের গত 10 বছর বা 11 বছর, কিন্তু যদি এই সংস্থাটি না থাকতো তাহলে যে কি নৈরাজ্যকর পরিস্থিতি হতো বিদ্যুতের মূল্য নির্ধারণ, সেইটা কিন্তু আমরা চিন্তা করছি না। যেমন পানির ক্ষেত্রে হচ্ছে, পানির ক্ষেত্রে কিন্তু এনার্জি রেগুলেটরি কমিশনের মতো একটা স্বচ্ছ প্রক্রিয়ায়, একটি আইনি প্রক্রিয়ায় মূল্য নির্ধারণের কোনো ব্যবস্থা নেই। আমরা সেখানে কি দেখছি? নৈরাজ্যকর পরিস্থিতি। তারপরে যোগাযোগের ক্ষেত্রে, গণপরিবহনের ক্ষেত্রে কোন লাগামহীন একটা অবস্থা। আমরা বলবো যে সরকার সাম্প্রতিক বছরগুলিতে 2000 সালের পর থেকে বেশ কিছু ভোক্তা বান্ধব আইন করেছে, যেমন এনার্জি রেগুলেটরি কমিশন আইন অথবা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, নিরাপদ খাদ্য আইন 2000, কম্পিটিশন কমিশন আইন, আরো অনেক আইনের কথা আমি বলতে পারি। কিন্তু এবং এইসব আইনকে বাস্তবায়নের জন্য বেশ কিছু সংস্থা হয়েছে, এবং সেসব সংস্থাগুলি কাজ করছে, কিন্তু সবাই যে ডেলিভার করছে বা কেউ যে ডেলিভার, এটা কিন্তু বলা যাবে না। অনেক আগ থেকে আছে আপনার বিএসটিআই এর কর্মপরিধি যেমন হওয়া দরকার, যত ব্যাপক হওয়া দরকার কিন্তু তত ব্যাপক না। এইসব সংস্থাগুলি প্রত্যেকটিকে শক্তিশালী করা প্রয়োজন, এবং যে উদ্দেশ্যে এইসব সংস্থা সৃষ্টি হয়েছে, যে উদ্দেশ্যে আইনগুলি করা হয়েছে, তা যাতে বাস্তবায়ন হয় সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। আমাদের সেই প্রচেষ্টারই অংশ আইনের আশ্রয় নেওয়া। ক্যাব কিন্তু আগে খুব একটা আইনের মাধ্যমে অধিকার সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা খুব যে করেছে তা নয়। গত কয়েক বছর বিশেষ করে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার সাহায্যে আমরা এদিকে বেশ উদ্যোগ নিচ্ছি এবং আশা করি আমরা সফলতা। তাই আর আমরা যেসব ক্ষেত্রে এখন লাগামহীন, আকাশ বলেছেন যে মূল্যটা যদি যখন দুই পক্ষ, একদিকে আছে ক্রেতা ভোক্তা, আরেক দিকে আছে সরবরাহকারী, যদি একটা ব্যালেন্স না থাকে তাহলে যে শক্তিশালী তার দিকেই সবকিছু যাবে, এবং আদৌ তাই হচ্ছে। এবং সেইখানে রেগুলেটরের দায়িত্ব, এবং নিরপেক্ষভাবে সেই অন্ধ বিচারের যে উদাহরণ উনি দিয়েছেন গ্রিক দেবীর, এইটা আমাদেরকে এই চেষ্টাটা, এই সংগ্রামটা চালিয়ে যেতে হবে। ক্যাবের মধ্যে যে সবাই নিবেদিত, এটা কিন্তু ঠিক নয়। আমি এমন লোকের কাছে কথাও শুনেছি যে বলছে আমার কি
কিন্তু আসার কথা যে অনেক নিবেদিত প্রাণ ব্যক্তি ক্যাবে আছে, ক্যাবের সাথে সংযুক্ত হচ্ছে এবং তাদের সংযুক্তির ফলে এবং কর্মপরিধি বৃদ্ধির ফলে ক্যাব আরো এফেক্টিভ অর্গানাইজেশন হিসাবে গড়ে উঠবে সেই প্রত্যাশা রেখে এবং সকলের সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। সকলকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি, ক্যাবের সভাপতি জনাব গোলাম রহমান স্যার, আপনাকে আপনার প্রতি বিনীত শ্রদ্ধা এবং যারা এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে যে সমস্ত ভুল ত্রুটি ছিল সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই প্রত্যাশায় আজকের মতো এই আলোচনা শেষ করছি এবং আমরা আশা করি যে পরবর্তীতে আমরা একটি নিয়মিত আলোচনার ব্যবস্থা করতে পারবো ভোক্তা কণ্ঠ এবং ক্যাবের যৌথ উদ্যোগে, যেটি প্রত্যেক মাসে আলোচনা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফেসবুকে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা অনুষ্ঠানটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, কারণ আজকের আলোচনাটা এখানে শেষ হয়ে গেলেও কিন্তু এটা রয়ে যাবে। আপনাদের কমেন্টস এবং আপনাদের অংশগ্রহণ, শেয়ারিং সবকিছু আমাদেরকে আরো সমৃদ্ধ করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।